টপিক 2 ভারত সরকার এবং সমসাময়িক রাজনীতি ইউনিট 6 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টস অ্যান্ড লোকাল সেলফ গভর্নমেন্ট সংবিধান সংশোধন এবং স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা পৃষ্ঠা 142 Local self-government is and must be the basis of any true system of democracy. We have got rather into the habit of thinking of democracy at the top and not so much below. Democracy at the top may not be a success unless you build on this foundation from below. Pandit Jawaharlal Nehru. বিষয় সংক্ষেপ ভারতের সংবিধান লিখিত কিন্তু ভারতের সংবিধান সংশোধন পদ্ধতির ক্ষেত্রে যেমন সম্পূর্ণভাবে সুপরিবর্তনীয় রীতি গ্রহণ করা হয়নি তেমনি সম্পূর্ণভাবে দুষ্পরিবর্তনীয় রীতিও গ্রহণ করা হয়নি। এখানে সংবিধান সংশোধনের ব্যাপারে সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয়তার মধ্যে সংমিশ্রণ ঘটানো হয়েছে, অর্থাৎ সংবিধানের কোনো কোনো ধারা সাধারণ আইন প্রণয়ন পদ্ধতির দ্বারা সংশোধিত হয়, আবার কোনো কোনো ধারা পরিবর্তন বা সংশোধন করতে গেলে বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হয়। ভারতের সংবিধানের 368 নম্বর ধারায় সংবিধান সংশোধন পদ্ধতিটি লিপিবদ্ধ আছে। স্বায়ত্তশাসন ও স্বশাসন বলতে বোঝায় স্থানীয় অধিবাসীদের দ্বারা কোনো অঞ্চলের শাসন ব্যবস্থা পরিচালনা। গণতন্ত্রের সাফল্যের প্রধান শর্ত হল প্রশাসনের তৃণমূল স্তরে জনগণের সক্রিয় অংশগ্রহণ। এজন্য প্রয়োজন হয় ক্ষমতার বিকেন্দ্রীকরণের। একমাত্র বিকেন্দ্রীকরণের মাধ্যমে প্রশাসনের প্রতিটি পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও ক্ষমতায়ন সুনিশ্চিত করা সম্ভব হয়। ভারতের স্থানীয় স্বায়ত্তশাসনের ইতিহাস বহু পুরনো। মনুস্মৃতি, কৌটিল্যের অর্থশাস্ত্র প্রভৃতি গ্রন্থে রাষ্ট্রের ক্ষুদ্রতম রাজনৈতিক একক রূপে গ্রামের কথা পাওয়া যায়। মেগাস্থেনিসের ভ্রমণ বৃত্তান্তেও প্রাচীন ভারতের পৌর শাসনের রূপরেখার সন্ধান মেলে। মধ্যযুগে ভারতের স্থানীয় স্বায়ত্তশাসনের পরিচয় আবুল ফজলের আইনি আকবরীতে পাওয়া যায়। ব্রিটিশ আমলে ভারতের স্থানীয় স্বায়ত্তশাসনের অবলুপ্তি ঘটে। স্বাধীনতা লাভের পর ভারত সরকার স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থাকে নতুন করে গড়ে তোলার সিদ্ধান্ত নেন। 1957 সালের বলবন্ত রায় মেহতা কমিটি গান্ধীজির গ্রাম স্বরাজের আদর্শে ভারতের অঙ্গরাজ্যগুলিতে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা প্রবর্তনের সুপারিশ করে। 1992 সালে 73তম এবং 74তম সংবিধান সংশোধনী অনুসারে সারা ভারতে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা হিসেবে পঞ্চায়েত ও পৌর প্রশাসন গড়ে তোলা হয়। পশ্চিমবঙ্গে 1978 সালে বামফ্রন্ট সরকারের নেতৃত্বে ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা বাস্তব রূপ লাভ করে। গণতন্ত্রের একটি অপরিহার্য অঙ্গ হল স্থানীয় স্বায়ত্তশাসন। স্থানীয় স্বায়ত্তশাসন হল স্থানীয় জনগণের স্বশাসন। এই ব্যবস্থায় স্থানীয় জনগণ সরকারি কাজকর্ম পরিচালনায় সক্রিয় অংশগ্রহণ করে গণতন্ত্রকে আরও অর্থবহ করে তুলতে সক্ষম হয়। গণতন্ত্রের সাফল্যের একটি প্রধান শর্ত হল ক্ষমতার বিকেন্দ্রীকরণ। স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার মাধ্যমে এই শর্ত বাস্তবে আরও দৃঢ়ভাবে রূপায়িত হয়। ইকবাল নারায়ণ এর মতে গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ একটি রাজনৈতিক আদর্শ। এর প্রাতিষ্ঠানিক রূপ হল স্থানীয় স্বায়ত্তশাসন। গান্ধীজি প্রথম গ্রামীণ ভারতে পঞ্চায়েতের স্বপ্ন দেখেছিলেন। গান্ধীজির বক্তব্য ছিল, কোট, একেবারে নিচু থেকে গড়তে শুরু করাই হল শ্রেষ্ঠ, দ্রুততম ও দক্ষতম পন্থা। প্রতিটি গ্রামকে হতে হবে এক স্বয়ং সম্পূর্ণ সাধারণতন্ত্র। স্বাধীনতার সূত্রপাত ঘটাতে হবে একেবারে তৃণমূল স্তরে। এভাবে প্রতিটি গ্রাম হবে এক সাধারণতন্ত্র বা পূর্ণ ক্ষমতা সম্বলিত এক পঞ্চায়েত। পৃষ্ঠা 143 সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন টাইপ 2 মার্কস 4 1 ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি আলোচনা করো, অথবা 368 নম্বর ধারা অনুসারে ভারতের সংবিধান কিভাবে সংশোধন করা যেতে পারে আলোচনা করো। HSWB CHSE মডেল কোয়েশ্চেন। ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি। সংবিধান লিখিত বা অলিখিত যাই হোক না কেন, দেশের আর্থসামাজিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে সংবিধানেরও পরিবর্তন বা সংশোধন প্রয়োজন। পরিবর্তনশীল সমাজের সঙ্গে সঙ্গে সংবিধান সাযুজ্যপূর্ণ না হলে দেশের মানুষের জীবনযাত্রার নানা সমস্যা দেখা দিতে পারে। বিশ্বজুড়ে বিভিন্ন পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলার ক্ষেত্রেও বর্তমানে কোনো দেশের সংবিধানের পরিবর্তন বা সংশোধনের প্রয়োজন হয়। লর্ড ব্রাইস বৈরাপলা আকার হস্যই দন্তেশ পদ্ধতিগত দিক থেকে সংবিধান সংশোধন পদ্ধতিকে দুভাগে ভাগ করেছেন, যথা সুপরিবর্তনীয় সংবিধান এবং দুষ্পরিবর্তনীয় সংবিধান। যে সংবিধান সাধারণ আইন প্রণয়ন পদ্ধতি অনুসরণ করে পরিবর্তন করা হয় তাকে বলে সুপরিবর্তনীয় সংবিধান, যেমন যুক্তরাজ্যের সংবিধান। আবার যে সংবিধান বিশেষ পদ্ধতির রীতি অনুসরণ করে পরিবর্তন করা হয় তাকে বলে দুষ্পরিবর্তনীয় সংবিধান, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান।
ভারতের সংবিধান লিখিত, কিন্তু ভারতের সংবিধান সংশোধন পদ্ধতির ক্ষেত্রে যেমন সম্পূর্ণভাবে সুপরিবর্তনীয় রীতি গ্রহণ করা হয়নি, তেমনি সম্পূর্ণভাবে দুষ্পরিবর্তনীয় রীতিও গ্রহণ করা হয়নি। এখানে সংবিধান সংশোধনের মাধ্যমে সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয়তার মধ্যে সংমিশ্রণ ঘটানো হয়েছে। অর্থাৎ সংবিধানের কোনো কোনো ধারা সাধারণ আইন প্রণয়ন পদ্ধতির দ্বারা সংশোধিত হয়, আবার কোনো কোনো ধারা পরিবর্তন বা সংশোধন করতে গেলে বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হয়। ভারতের সংবিধানের 368 নম্বর ধারায় সংবিধান সংশোধন পদ্ধতিটি লিপিবদ্ধ আছে। সংবিধানের 368 নম্বর ধারা। সংবিধানের 368 নম্বর ধারা অনুসারে সংবিধান সংশোধনের 3টি পদ্ধতি আছে। এর দ্বারা বোঝা যায় যে ভারতের সংসদ কেবল আইন প্রণয়নের গতানুগতিক ক্ষমতাই ভোগ করে না, সংসদের বিশেষ কিছু সাংবিধানিক ক্ষমতাও ভোগ করে। এই বিশেষ 3টি পদ্ধতি বা ক্ষমতা হল: 1. সাধারণ সংখ্যাগরিষ্ঠের ভোট দ্বারা সংশোধন। সংবিধানের এমন কতগুলি ধারা আছে যা সংসদের সাধারণ সংখ্যাগরিষ্ঠের ভোটে এককভাবে সংশোধন করা যায়, অর্থাৎ এখানে বিশেষ পদ্ধতি অনুসৃত হয় না, শুধু সাধারণ বিল পাসের পদ্ধতি অবলম্বন করলেই চলে। সংসদের উভয় কক্ষে সংশোধনী বিলটি গৃহীত হলে তা রাষ্ট্রপতির সম্মতির জন্য পাঠানো হয়। রাষ্ট্রপতি এই বিলে সম্মতি জানালে তা আইনে পরিণত হয়। এই পদ্ধতি অনুসারে সংশোধনের ক্ষেত্রে সংসদের বিশেষ সংখ্যাগরিষ্ঠতার অথবা প্রাদেশিক আইনসভাগুলির সম্মতির দরকার হয় না। এই পদ্ধতি অনুসারে যেসব ধারার পরিবর্তন করা যায় তা হল: 1. নতুন রাজ্য গঠন কিংবা রাজ্য পুনর্গঠন কিংবা পুরাতন রাজ্যের সীমানা অথবা রাজ্যের নাম পরিবর্তন। 2. প্রাদেশিক আইনগুলির দ্বিতীয় কক্ষ বা উচ্চ কক্ষের বা বিধান পরিষদের সৃষ্টি অথবা বিলুপ্তি। 3. সংসদের সদস্যগণদের বিশেষ অধিকারসমূহ। 4. সংসদের কোরাম অর্থাৎ ন্যূনতম উপস্থিতির সীমা বিষয়ক নিয়মের পরিবর্তন। 5. সংসদের সদস্যগণদের বেতন ও ভাতা সংক্রান্ত বিষয়। 6. সুপ্রিম কোর্টের এখতিয়ার বৃদ্ধির বিষয়। 7. ভারতের সরকারি ভাষা সংক্রান্ত বিষয়। 8. ভারতের নির্বাচন এবং নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ সংক্রান্ত বিষয়। 9. ভারতের নাগরিকতা সংক্রান্ত বিষয়। 10. কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্কিত বিষয়। 11. তফসিলি জাতি এবং উপজাতি অঞ্চল সম্পর্কিত বিষয়সমূহ। 2. সংসদের উভয় কক্ষের ভোট দ্বারা সংশোধন। সংবিধানের এমন কিছু অংশ বা ধারা আছে যেগুলিকে পরিবর্তন বা সংশোধন করতে গেলে সংসদের উভয় কক্ষেই মোট সদস্যের বেশিরভাগ এবং উপস্থিত ও কক্ষ দ্বারা যদি সমর্থিত হয় তাহলে বিলটিকে রাষ্ট্রপতির কাছে তার সম্মতি লাভের জন্য পাঠানো হয়। রাষ্ট্রপতির সম্মতি লাভ করলে বিলটি গৃহীত হয়েছে বা আইনে পরিণত হয়েছে বলে ধরে নেওয়া হয়। এই পদ্ধতি অনুসারে যেসব ধারার পরিবর্তন বা সংশোধন করা যায় তা হল: 1. সংবিধানের 3য় অংশে পার্ট 3 বর্ণিত মৌলিক অধিকারগুলির এবং সংবিধানের 4র্থ অংশে বা পার্ট 4 বর্ণিত নির্দেশমূলক নীতিগুলি। 2. তাছাড়া প্রথম ও শেষ পদ্ধতি দুটিতে বর্ণিত যেসব ধারা সংশোধন করা যায় সেগুলি বাদে অন্যান্য অংশগুলি এই পদ্ধতির দ্বারা সংশোধিত হবে। 3. সংসদের উভয় কক্ষ ও রাজ্য আইনসভা কর্তৃক সংশোধন। সংবিধানের এমন কিছু অংশ বা ধারা আছে যেগুলি সংশোধন বা পরিবর্তনের সময় সংশ্লিষ্ট প্রস্তাবটিকে সংসদের প্রতিটি কক্ষের মোট সদস্যদের বেশিরভাগ এবং উপস্থিত ও ভোট প্রদানকারী সদস্যদের 2/3 দ্বারা সমর্থন লাভ করতে হবে। এই পদ্ধতি যদি সংসদের উভয় কক্ষের সমর্থন পায় তাহলে সমর্থিত বিলটিকে অঙ্গরাজ্যগুলির আইনসভাসমূহের কাছে অনুমোদন পাওয়ার জন্য পাঠানো হয়। এরপর রাজ্য আইনসভাগুলির অর্ধেক সদস্য যদি প্রস্তাবিত বিলটিকে সমর্থন করেন তাহলে ওই সমর্থিত বিলটিকে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। রাষ্ট্রপতি তাতে সম্মতি জানালে তা আইনে পরিণত হয়। উল্লেখযোগ্য যে সংবিধানের 24তম সংশোধনী আইন অনুসারে রাষ্ট্রপতি যে কোনো ধরনের সংবিধান সংশোধনীতে অসম্মতি জানাতে পারেন না। এই পদ্ধতি অনুসারে সংশোধন করা যায় এমন বিষয়গুলি হল: 1. রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিষয়। 2. কেন্দ্র এবং অঙ্গরাজ্যগুলির শাসনতান্ত্রিক এলাকা সংক্রান্ত বিষয়। 3. সুপ্রিম কোর্ট এবং অঙ্গরাজ্যগুলির হাইকোর্ট সম্পর্কিত বিষয়। 4. 368 নম্বর ধারায় উল্লিখিত সংবিধান সংশোধন পদ্ধতি সম্পর্কিত বিষয়সমূহ ইত্যাদি। মূল্যায়ন। ভারতের সংবিধান সংশোধন পদ্ধতিটি নানা দিক থেকে সমালোচিত হয়েছে, যথা: 1. যুক্তরাষ্ট্রীয় নীতি লঙ্ঘন। ভারতের সংবিধান সংশোধন পদ্ধতিটি যুক্তরাষ্ট্রীয় নীতিকে লঙ্ঘন করে, কারণ সংশোধনী বিল উত্থাপনের অধিকার রয়েছে শুধু সংসদের অথবা সংসদের কোনো সদস্যদের। সেখানে রাজ্য আইনসভা অথবা রাজ্য আইনসভার কোনো সদস্য সংশোধনী প্রস্তাব আনতে পারেন না। পৃষ্ঠা 144। 2. কতকগুলি ক্ষেত্র কেন্দ্রের একক ক্ষমতা। এমন কতকগুলি ক্ষেত্র আছে যেখানে কেন্দ্রই এককভাবে ক্ষমতার অধিকারী, রাজ্যগুলি সেখানে বঞ্চিত।
যেমন রাজ্য গঠন, পুনর্গঠন, রাজ্যের নাম ও সীমানা পরিবর্তন প্রভৃতি। 3. বিধান পরিষদের ব্যাপারে রাজ্যগুলিকে বঞ্চনা। কোন অঙ্গরাজ্যের বিধান পরিষদের সৃষ্টি বা বিলোপের ক্ষেত্রে অঙ্গরাজ্যের আইনসভার হাতে কোনো ক্ষমতা দেওয়া হয়নি। কোন অঙ্গরাজ্যের বিধান পরিষদের সৃষ্টি বা বিলোপ সংক্রান্ত প্রস্তাব সংসদ যদি আটকে রাখে তাহলে তার প্রতিকার কি হতে পারে সে সম্পর্কে 368 নম্বর ধারায় কিছু উল্লেখ করা হয়নি। উপসংহার: পরিশেষে বলা যায় যে শঙ্করী প্রসাদ মামলায় 1951 সুপ্রিম কোর্ট সংবিধানের 368 নম্বর ধারায় বর্ণিত বিষয়টিকে সম্পূর্ণ বিধি বলে মনে করেননি। এ ব্যাপারে অসম্পূর্ণতা রয়েছে। 2. স্থানীয় স্বায়ত্তশাসন কি? স্থানীয় স্বায়ত্তশাসন সম্পর্কিত 73তম সংবিধান সংশোধনী আইনের গুরুত্বপূর্ণ বিষয়গুলি আলোচনা করো। স্থানীয় স্বায়ত্তশাসন গণতন্ত্রের একটি অপরিহার্য অঙ্গ হল স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা। স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার মাধ্যমে জনগণ সরকারি কাজকর্ম পরিচালনায় সক্রিয় অংশগ্রহণ করে গণতন্ত্রকে আরও অর্থবহ ও ফলপ্রসূ করে তোলে। জনপ্রশাসনবিদ ডক্টর কে কে পিল্লাই পয়হস্যই লয়লয়াকার হস্যই এর মতে জাতীয় রাষ্ট্রের গণতন্ত্রের একটি শ্রেষ্ঠ মাধ্যম হল স্থানীয় স্বায়ত্তশাসন। এ হল গ্রামীণ ও পুরো এলাকার এমন এক স্থানীয় সরকার যা জনগণের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সংযোগ রক্ষা করে চলে। উইদিন ব্র্যাকেট Local self-government is the best school of national democracy. It is the local government of the village or the municipality that touches most intimately the lives of the people. Bracket close. গণতন্ত্রের সাফল্যের একটি প্রধান শর্ত হল ক্ষমতার বিকেন্দ্রীকরণ। স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার মাধ্যমে এই শর্ত বাস্তবে আরও দৃঢ়ভাবে রূপায়িত হয়। স্থানীয় স্বায়ত্তশাসন সম্পর্কিত 73তম সংবিধান সংশোধনী। 1992 সালের 73তম সংবিধান সংশোধন আইনে গ্রামীণ এলাকার স্বায়ত্তশাসন সম্পর্কে যে নির্দেশাবলী দেওয়া হয়েছে সেগুলি হল: 1. ভারতের প্রতিটি রাজ্যে গ্রাম স্তরে ও জেলায় পঞ্চায়েত ব্যবস্থা বাধ্যতামূলক। 2. গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ সহ ত্রিস্তর পঞ্চায়েত গঠন বাধ্যতামূলক। 3. পঞ্চায়েত সদস্যরা জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন। 4. লোকসভা ও বিধানসভার সদস্যরা তাদের নির্বাচন কেন্দ্রের অধীনস্থ পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের সদস্য হিসেবে গণ্য হবেন। রাজ্যসভা ও বিধান পরিষদের সদস্যরাও পদাধিকার বলে জেলা পরিষদের সদস্যরূপে বিবেচিত হবেন। 5. রাজ্যের আইন অনুসারে গ্রাম পঞ্চায়েতের সভাপতি বা প্রধান গ্রামবাসীদের ভোটে নির্বাচিত হবেন। অন্যদিকে পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের নির্বাচিত সদস্যদের মধ্যে থেকে সংশ্লিষ্ট 2 স্তরের সভাপতিরা নির্বাচিত হবেন। 6. ত্রিস্তর পঞ্চায়েতের প্রতিটি স্তরে তফসিলি জাতি ও উপজাতিদের জন্য আসন সংরক্ষিত থাকবে। 7. ত্রিস্তর পঞ্চায়েতের প্রতিটি স্তরে তফসিলি জাতি ও উপজাতির মহিলাদের জন্য সংরক্ষিত আসন সহ মোট আসনের 1/3 মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। 8. প্রতিটি স্তরে পঞ্চায়েতের সাধারণ কার্যকাল হবে 5 বছর। 9. প্রতিটি রাজ্যের পঞ্চায়েত সেই রাজ্যের আইনের অধীনে থেকে কাজ করবে। 10. এছাড়া এই সংশোধনীতে রয়েছে পঞ্চায়েতের গঠন, ক্ষমতা, কার্যকাল, সদস্যদের যোগ্যতা অযোগ্যতা, কর আরোপের পদ্ধতি, পঞ্চায়েত নির্বাচনের জন্য রাজ্য নির্বাচন কমিশন গঠন ইত্যাদি সম্পর্কে বিশদ তথ্য। 3. 73তম সংবিধান সংশোধনী আইনের 4টি বৈশিষ্ট্য লেখো। HSWB CHSE মডেল কোয়েশ্চেন। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন টাইপ 2 এর 2 নম্বর প্রশ্নের উত্তরে স্থানীয় স্বায়ত্তশাসন সম্পর্কিত 73তম সংবিধান সংশোধনী শীর্ষক অংশের যে কোনো 4টি পয়েন্ট দেখো। 4. স্থানীয় স্বায়ত্তশাসন সম্পর্কিত 74তম সংবিধান সংশোধনী আইনের গুরুত্বপূর্ণ বিষয়গুলি আলোচনা করো। 74তম সংবিধান সংশোধনী আইনের গুরুত্বপূর্ণ বিষয়। 1992 সালের 74তম সংবিধান সংশোধন আইনের পুরো এলাকার স্বায়ত্তশাসন সম্পর্কে নির্দেশ দেওয়া হয়েছে। এগুলি হল: 1. প্রথমত আধা শহর এলাকায় নগর পঞ্চায়েত, দ্বিতীয়ত শহর এলাকায় পৌরসভা, তৃতীয়ত বৃহত্তর শহর এলাকায় পৌর নিগম। শহরাঞ্চলে এই 3 ধরনের পৌর স্বায়ত্তশাসন ব্যবস্থা গড়ে তোলার কথা বলা হয়েছে। 2. পৌরসভার গঠন ও ক্ষমতা সম্পর্কিত নির্দেশ দেওয়া হয়েছে। 3. পুরো এলাকায় তফসিলি জাতি ও উপজাতিদের জন্য আসন সংরক্ষণ করতে হবে। 4. পুরসভায় মোট আসনের 1/3 তফসিলি জাতি ও উপজাতির মহিলাদের জন্য সংরক্ষিত আসন সহ মহিলাদের জন্য সংরক্ষণ করতে হবে। 5. পুরো নির্বাচন পরিচালনার জন্য রাজ্য নির্বাচন কমিশন গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। 6. পুরো কর, পুরো অনুদান এবং রাজ্য ও পুরসভাগুলির মধ্যে রাজস্ব বন্টন বিষয়ক নীতি নির্ধারণের জন্য রাজ্য অর্থ কমিশন গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। 7. জেলা স্তরে জেলা পরিকল্পনা কমিটি এবং মহানগরী এলাকায় মহানগর পরিকল্পনা কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
পৃষ্ঠা 145। 4. প্রতিটি স্তরের পুরসভার 5 বছরের সাধারণ কার্যকাল হবে বলে উল্লেখ করা হয়েছে। উপসংহার: সংবিধানের 73তম এবং 74তম সংবিধান সংশোধন আইন ভারতের স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার ইতিহাসে এক নতুন দিগন্তের সূচনা করে। পঞ্চায়েত ও পুর ব্যবস্থা এর ফলে সাংবিধানিক স্বীকৃতি লাভ করে। গ্রামীণ উন্নয়ন ও পুনর্গঠনের পাশাপাশি পুরো এলাকার উন্নয়ন ও পুনর্গঠনে সর্বস্তরের জনগণের রাজনৈতিক অংশগ্রহণের আদর্শটি একটি সংবিধান সংশোধনের সহায়তায় তত্ত্ব থেকে বাস্তবে রূপায়িত হয়। 5. পশ্চিমবঙ্গের স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার বিবরণ দাও। পশ্চিমবঙ্গের স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা। পশ্চিমবঙ্গের স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা দুটি ভাগে বিভক্ত, যথা গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থা এবং পৌর স্বায়ত্তশাসন ব্যবস্থা। গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থা: পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলে ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা বিদ্যমান, যথা 1 গ্রাম পঞ্চায়েত, 2 পঞ্চায়েত সমিতি এবং 3 জেলা পরিষদ। 1 গ্রাম পঞ্চায়েত। 1 গঠন: সাধারণত কয়েকটি গ্রাম নিয়ে একটি গ্রাম পঞ্চায়েত গঠিত হয়। গ্রামবাসীদের সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে গ্রাম পঞ্চায়েতের সদস্যরা নির্বাচিত হন। 2010 সালে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত সংশোধনী আইন অনুসারে বর্তমানে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর ব্র্যাকেটে ওবিসি এবং সেই শ্রেণীভুক্ত মুসলিম ব্র্যাকেট ক্লোজ এর জন্য তাদের জনসংখ্যার আনুপাতিক হারে আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। ওইসব সংরক্ষিত আসনের মধ্যে অন্তত 50% তফসিলি জাতি ও তফসিলি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর মহিলাদের জন্য সংরক্ষিত থাকে। এছাড়া গ্রাম পঞ্চায়েতে মোট আসন সংখ্যার অন্তত 50% তফসিলি জাতি, তফসিলি উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণীর মহিলাদের জন্য সংরক্ষিত আসন সহ মহিলাদের জন্য সংরক্ষণ করা হয়েছে। গ্রাম পঞ্চায়েতের প্রশাসনিক দায়িত্ব প্রধানের ওপর ন্যস্ত। তার অনুপস্থিতিতে উপপ্রধান পঞ্চায়েত প্রশাসনের কাজকর্ম পরিচালনা করেন। গ্রাম পঞ্চায়েতের আয়ের উৎস হল কেন্দ্র ও রাজ্য সরকারের অনুদান, সাহায্য ও ঋণ, জমি ও গৃহকর, জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির অনুদান ও সাহায্য ইত্যাদি। 2. ক্ষমতা ও কার্যাবলী। গ্রাম পঞ্চায়েতের কার্যাবলী প্রধানত 3 প্রকার। সেগুলি হল: 1 বাধ্যতামূলক কাজ, 2 অর্পিত কাজ এবং 3 স্বেচ্ছাধীন কাজ। বাধ্যতামূলক কাজের মধ্যে রয়েছে পানীয় জল সরবরাহ, পথঘাট তৈরি ও সংস্কার, মহামারী প্রতিরোধ ইত্যাদি। অর্পিত কাজের মধ্যে আছে সেচ, ভূমি সংস্কার, কুটির শিল্প, প্রাথমিক, সামাজিক ও বৃত্তিমূলক শিক্ষা প্রভৃতি। এছাড়া স্বেচ্ছাধীন কাজের মধ্যে রয়েছে হাট বাজার স্থাপন, নলকূপ খনন ও মেরামতি, রাস্তাঘাট আলোকিতকরণ ইত্যাদি। উল্লিখিত বিষয়গুলি ছাড়া গ্রাম পঞ্চায়েত কিছু ক্ষেত্রে বিশেষ দায়িত্ব পালন করতে পারে। এছাড়া সরকারের অনুমোদন নিয়ে ন্যায় পঞ্চায়েত গঠন করার কথাও বলা হয়েছে। 2. পঞ্চায়েত সমিতি। 1 গঠন: ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার দ্বিতীয় বা মধ্যবর্তী স্তরে প্রতি ব্লকে একটি করে পঞ্চায়েত সমিতি রয়েছে। পঞ্চায়েত সমিতি যেসব সদস্য নিয়ে গঠিত হয় তারা হলেন: এ সংশ্লিষ্ট ব্লকের প্রতিটি গ্রাম থেকে নির্বাচিত অনধিক 3 জন সদস্য, 2 সংশ্লিষ্ট ব্লকের গ্রাম পঞ্চায়েতগুলির প্রধান পদাধিকার বলে, সি ব্লক এলাকার বিধানসভা ও লোকসভার নির্বাচিত সদস্যরা, ডি ব্লক এলাকায় বসবাসকারী রাজ্যসভার সদস্য এবং ই ব্লক এলাকার নির্বাচিত জেলা পরিষদের সদস্যরা ব্র্যাকেটে সভাধিপতি ও সহসভাধিপতি বাদে ব্র্যাকেট ক্লোজ। অবশ্য কোনো মন্ত্রী পঞ্চায়েত সমিতির সদস্য হতে পারেন না। গ্রাম পঞ্চায়েতের নির্বাচনে যে পদ্ধতিতে তফসিলি জাতি, তফসিলি উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণী বা ওবিসি এবং সেই শ্রেণীভুক্ত মুসলিম ব্র্যাকেট ক্লোজ এবং মহিলাদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে, পঞ্চায়েত সমিতির সদস্য নির্বাচনেও আসন সংরক্ষণে অনুরূপ পদ্ধতি অনুসরণ করা হয়। পঞ্চায়েত সমিতির সদস্যদের কার্যকালের মেয়াদ 5 বছর। সমিতির কার্যনির্বাহী আধিকারিক হিসেবে কাজ করেন ব্লক উন্নয়ন আধিকারিক বা বিডিও। পঞ্চায়েত সমিতির নির্বাচিত সদস্যরা নিজেদের মধ্যে থেকে একজনকে সভাপতি ও একজনকে সহকারী সভাপতি নির্বাচিত করেন। সভাপতি পদাধিকার বলে পঞ্চায়েত সমিতির প্রশাসনিক কর্তা, তার নেতৃত্বে পঞ্চায়েত সমিতির সমস্ত কাজকর্ম পরিচালিত হয়। পঞ্চায়েত সমিতির অধীনে কয়েকটি স্থায়ী সমিতি কাজ করে। এছাড়া প্রতিটি পঞ্চায়েত সমিতিতে একটি করে ব্লক সংসদ গঠন বাধ্যতামূলক করা হয়েছে। পঞ্চায়েত সমিতির আয়ের প্রধান উৎস হল রাজ্য সরকারের দেওয়া ভূমি রাজস্বের অংশ, কেন্দ্র ও রাজ্য সরকারের দেওয়া ঋণ, জেলা পরিষদ বা স্থানীয় কর্তৃপক্ষের দেওয়া অর্থ সাহায্য ও অনুদান ইত্যাদি। 2. ক্ষমতা ও কার্যাবলী। দ্বিতীয় ব্লক এলাকায় গ্রাম পঞ্চায়েতের উন্নয়নমূলক প্রকল্পগুলির মধ্যে সমন্বয় সাধন করা পঞ্চায়েত সমিতির প্রধান কাজ। 3. জেলা পরিষদ। 1. গঠন: পশ্চিমবঙ্গের গ্রামীণ স্বায়ত্তশাসন
তৃতীয় ও শীর্ষ স্তরে রয়েছে জেলা পরিষদ। পদাধিকার বলে জেলার পঞ্চায়েত সমিতির সদস্যরা জেলা পরিষদেরও সদস্য। জেলা থেকে নির্বাচিত লোকসভা ও বিধানসভার সদস্যরা এবং জেলায় বসবাসকারী রাজ্যসভার সদস্যরাও জেলা পরিষদের সদস্য হন। এছাড়া জেলার প্রতিটি ব্লক থেকে অনধিক 3 জন করে সদস্য সার্বিক প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের মাধ্যমে জেলা পরিষদে নির্বাচিত হন। প্রসঙ্গত বলা যায়, কোন মন্ত্রী জেলা পরিষদের সদস্য হতে পারেন না। গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে যে পদ্ধতিতে তফসিলি জাতি, উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণী এবং মহিলাদের জন্য আসন সংরক্ষণ করা হয়, অনুরূপ পদ্ধতিতে জেলা পরিষদেও আসন সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। জেলা পরিষদের কার্যকালের মেয়াদ 5 বছর। জেলা পরিষদের নির্বাচিত সদস্যরা তাদের প্রথম সভায় নিজেদের মধ্যে থেকে একজনকে সভাধিপতি এবং অন্য একজনকে সহকারী সভাধিপতি নির্বাচন করেন। সভাধিপতি হলেন জেলা পরিষদের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। পৃষ্ঠা 146। তিনি জেলা পরিষদের প্রশাসনিক প্রধান, জেলা পরিষদের কার্যনির্বাহী আধিকারিক রাজ্য সরকার কর্তৃক নিযুক্ত হন। জেলা শাসক, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এই পদে নিযুক্ত থাকেন। জেলা পরিষদের অধীনেও কয়েকটি স্থায়ী সমিতি রয়েছে। এছাড়া জেলা পরিষদের অধীনে একটি জেলা সংসদ গঠনের সংস্থান রাখা হয়েছে। জেলা পরিষদের আয়ের প্রধান উৎস হল কেন্দ্র ও রাজ্য সরকারের দেওয়া ঋণ ও অনুদান, পথকর ও পূর্তকর থেকে প্রাপ্ত অর্থ, জরিমানা বা অর্থদণ্ড থেকে আদায়কৃত অর্থ ইত্যাদি। 2. ক্ষমতা ও কার্যাবলী। জেলা পরিষদের প্রধান কাজ হল পঞ্চায়েত সমিতিগুলির রচিত বিভিন্ন প্রকল্পের সমন্বয় সাধন, কৃষি, জনস্বাস্থ্য, বয়স্ক শিক্ষা, জল সরবরাহ প্রভৃতি বিষয়ক পরিকল্পনার যথাযথ রূপায়ণ, জেলার উন্নয়নে রাজ্য সরকারকে পরামর্শ দেওয়া ইত্যাদি। এছাড়া রাজ্য সরকার জেলার উন্নয়নের জন্য অন্য যে কোনো কাজের দায়িত্ব জেলা পরিষদকে দিতে পারে। পৌর স্বায়ত্তশাসন ব্যবস্থা। 1. পৌরসভার গঠন। নতুন পৌর আইনে পৌর অঞ্চলগুলিকে কয়েকটি ওয়ার্ডে ভাগ করা হয়েছে। নতুন আইনে পৌরসভার সদস্যরা কাউন্সিলর নামে আখ্যায়িত হয়েছেন। সংশ্লিষ্ট পৌর অঞ্চলের সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে কাউন্সিলররা নির্বাচিত হন। পৌরসভাতেও তফসিলি জাতি ও উপজাতি এবং মহিলাদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। পশ্চিমবঙ্গের পৌর আইনে 1994 সাল পৌরসভার কাজকর্ম পরিচালনার জন্য 3টি কর্তৃপক্ষ গঠন করা হয়েছে। 1. পৌরসভা, 2. স্ব-পরিষদ চেয়ারম্যান এবং 3. চেয়ারম্যান। পৌরসভা সমস্ত নির্বাচিত কাউন্সিলরদের নিয়ে গঠিত হয়। অন্যদিকে স্ব-পরিষদ চেয়ারম্যান পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং কাউন্সিলরদের মধ্যে কয়েকজনকে নিয়ে গঠিত হয়। পৌরসভার প্রধান হলেন চেয়ারম্যান। সমগ্র পৌর প্রশাসন তার নিয়ন্ত্রণে থাকে। পৌরসভা এবং স্ব-পরিষদ চেয়ারম্যানের সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান। এই 3টি কর্তৃপক্ষ ছাড়া বর্তমানে পশ্চিমবঙ্গ পৌর আইন সংশোধনী 2002 অনুসারে 6 ধরনের কমিটি গঠনের কথা বলা হয়েছে। সেগুলি হল: 1. ওয়ার্ড কমিটি, 2. ব্যুরো কমিটি, 3. যৌথ কমিটি, 4. স্থায়ী কমিটি, 5. ঐতিহ্য সংরক্ষণ সম্পর্কিত কমিটি এবং 6. বিশেষ কমিটি। 2. পৌরসভার ক্ষমতা ও কার্যাবলী। পৌরসভার ক্ষমতা ও কার্যাবলীকে 3টি ভাগে ভাগ করা যায়, যথা বাধ্যতামূলক, 2. স্বেচ্ছাধীন এবং 3. অর্পিত কার্যাবলী। বাধ্যতামূলক কার্যাবলীর মধ্যে 4টি প্রধান কাজ স্থান পেয়েছে: A. প্রশাসনিক, B. উন্নয়নমূলক, C. জনকল্যাণমূলক এবং D. জনস্বাস্থ্য সম্পর্কিত কাজ। স্বেচ্ছাধীন কাজগুলির মধ্যে 41টি বিষয় স্থান পেয়েছে, যেমন পানীয় জল সরবরাহ, হাসপাতাল, দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা ও সংরক্ষণ, ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশ সাধন প্রভৃতি। অন্যদিকে অর্পিত কার্যাবলীর তালিকায় উল্লিখিত 17টি বিষয়ের মধ্যে উল্লেখযোগ্য হল নগর পরিকল্পনা, ক্রীড়া ও যুব কল্যাণ, বনসৃজন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ ইত্যাদি। 6. পশ্চিমবঙ্গের গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থার বিবরণ দাও, অথবা পশ্চিমবঙ্গের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার বিবরণ দাও। পশ্চিমবঙ্গের গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থা। পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন অনুযায়ী রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা চালু রয়েছে। 1. গ্রাম স্তরে গ্রাম পঞ্চায়েত, 2. ব্লক স্তরে পঞ্চায়েত সমিতি এবং 3. জেলা পর্যায়ে জেলা পরিষদ। গ্রাম পঞ্চায়েত। 1. গঠন। সার্বিক প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে গ্রাম পঞ্চায়েতের সদস্যরা নির্বাচিত হন। এছাড়া সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত থেকে নির্বাচিত পঞ্চায়েত সমিতির সদস্যরা ব্র্যাকেটে সভাপতি ও সহ সভাপতি বাদে গ্রাম পঞ্চায়েতের সদস্য রূপে গণ্য হন। 2010 সালের পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ব্র্যাকেটে দ্বিতীয় সংশোধনী ব্র্যাকেট ক্লোজ আইন অনুসারে বর্তমানে প্রতিটি গ্রাম পঞ্চায়েতের তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণী বা ওবিসি এবং সেই শ্রেণীভুক্ত মুসলিম
দের জন্য তাদের জনসংখ্যার আনুপাতিক হারে আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। ওইসব সংরক্ষিত আসনের মধ্যে অন্তত 50% তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। এছাড়া গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যার অন্তত 50% ব্র্যাকেটে তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর মহিলাদের জন্য সংরক্ষিত আসন সহ ব্র্যাকেট ক্লোজ মহিলাদের জন্য সংরক্ষণ করা হয়েছে। প্রসঙ্গত বলা যায়, গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানের পদও অনুরূপ সংরক্ষণ ব্যবস্থার আওতায় আসবে। ব্লক উন্নয়ন আধিকারিক বা বিডিও কর্তৃক আহুত গ্রাম পঞ্চায়েতের প্রথম সভায় সদস্যরা নিজেদের মধ্যে থেকে প্রধান ও উপপ্রধানকে নির্বাচন করেন। প্রধান ও উপপ্রধানের কার্যকালের সাধারণ মেয়াদ 5 বছর। গ্রাম পঞ্চায়েতের প্রশাসনিক দায়িত্ব প্রধানের উপর ন্যস্ত রয়েছে। তার উপস্থিতিতে উপপ্রধান পঞ্চায়েত প্রশাসনের কাজকর্ম পরিচালনা করেন। প্রত্যেক মাসে অন্তত একবার গ্রাম পঞ্চায়েতের সভা আহ্বান করা হয়। গ্রাম পঞ্চায়েতের সঙ্গে যুক্ত রয়েছে গ্রাম সংসদ, গ্রাম সভা ও গ্রাম উন্নয়ন সমিতি। 1. গ্রাম সংসদ। প্রত্যেক গ্রাম পঞ্চায়েতের নির্বাচন কেন্দ্রের সব ভোটার নিয়ে একটি গ্রাম সংসদ গঠনের কথা বলা হয়েছে। গ্রাম সংসদের হাতে যেসব কাজকর্মের দায়িত্ব দেওয়া হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল এলাকার বিভিন্ন প্রকল্পের জন্য প্রয়োজনীয় নির্দেশ ও পরামর্শ দান, অগ্রাধিকারের ভিত্তিতে প্রকল্প রূপায়ণের জন্য নীতি নির্ণয় ইত্যাদি। 2. গ্রাম সভা। গ্রাম সংসদ ছাড়াও গ্রাম সভা গঠনের কথা 1994 সালের পঞ্চায়েত সংশোধনী আইনে বলা হয়েছে। প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকার সব ভোটার নিয়ে গ্রাম সভা গঠিত হয়। গ্রাম পঞ্চায়েতের বাজেট, বার্ষিক পরিকল্পনা, সর্বশেষ অডিট, গ্রাম পঞ্চায়েতের বিগত বছরের আয় ব্যয়ের হিসাব, কাজকর্মের বিবরণ ইত্যাদি নিয়ে গ্রাম সভায় পর্যালোচনা করা হয়। 3. গ্রাম উন্নয়ন সমিতি। পশ্চিমবঙ্গ পঞ্চায়েত সংশোধনী আইন 2003 অনুসারে প্রতিটি গ্রাম সংসদ এলাকায় গ্রাম উন্নয়ন সমিতি গঠন বাধ্যতামূলক করা হয়েছে। গ্রামবাসীদের ইচ্ছা অনুসারে গ্রাম পঞ্চায়েতগুলি যাতে উন্নয়নমূলক পরিকল্পনা রূপায়ণ করে তা দেখাই গ্রাম উন্নয়ন সমিতির প্রধান কাজ। পৃষ্ঠা 147। 2. ক্ষমতা ও কার্যাবলী। গ্রাম পঞ্চায়েতের কার্যাবলীর 3টি ভাগ রয়েছে। সেগুলি হল 1. বাধ্যতামূলক, 2. স্বেচ্ছাধীন এবং 3. অর্পিত কার্যাবলী। 1. বাধ্যতামূলক কাজ। এ. পানীয় জল সরবরাহ, বি. জনস্বাস্থ্য রক্ষা, ময়লা নিষ্কাশন ও জল নিকাশি ব্যবস্থা করা। সি. মহামারী প্রতিরোধ, ডি. জলাধার পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখা ইত্যাদি। 2. স্বেচ্ছাধীন কাজ। এ. বৃক্ষরোপণ, কূপ পুষ্করণী এবং দিঘি খনন, বি. সমবায় উদ্যোগে উৎসাহ দান, সি. কুটির শিল্পের উন্নতি বিধান, ডি. অনগ্রসর শ্রেণীর তফসিলি জাতি, উপজাতি সহ এদের জন্য জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ ইত্যাদি। 3. অর্পিত কাজ। 1. প্রথা বহির্ভূত শিক্ষাদানের ব্যবস্থা করা, বি. গ্রামীণ ঔষধালয়, স্বাস্থ্য কেন্দ্র, প্রসূতি সদন ও শিশু কল্যাণ কেন্দ্র স্থাপন, সি. ফেরিঘাট পরিচালনা, ডি. কৃষি উন্নয়ন ও ভূমি সংস্কার কর্মসূচি রূপায়ণ ইত্যাদি। এছাড়া সরকারের অনুমোদন নিয়ে গ্রাম পঞ্চায়েত একটি ন্যায় পঞ্চায়েত গঠন করতে পারে। পঞ্চায়েত সমিতি। 1. গঠন। ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার দ্বিতীয় স্তরে প্রতি ব্লকে একটি করে পঞ্চায়েত সমিতি রয়েছে। পঞ্চায়েত সমিতির সদস্যরা হলেন: 1. ব্লকের অন্তর্গত প্রতি গ্রাম থেকে নির্বাচিত অনধিক 3 জন সদস্য। 2. ব্লকের অন্তর্গত গ্রাম পঞ্চায়েতের প্রধানরা পদাধিকার বলে। 3. ব্লক এলাকার বিধানসভা ও লোকসভায় নির্বাচিত সদস্যরা। 4. ব্লক এলাকায় বসবাসকারী রাজ্যসভার সদস্য। 5. ব্লক এলাকার নির্বাচিত জেলা পরিষদের সদস্য ব্র্যাকেটে সভাধিপতি ও সহ সভাধিপতি বাদে ব্র্যাকেট ক্লোজ গ্রাম পঞ্চায়েতের নির্বাচনে যে পদ্ধতিতে তফসিলি জাতি, তফসিলি উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণী এবং মহিলাদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে, পঞ্চায়েত সমিতির সদস্য নির্বাচনে আসন সংরক্ষণে অনুরূপ পদ্ধতি অনুসরণ করা হয়েছে। পঞ্চায়েত সমিতির সদস্যদের কার্যকালের মেয়াদ 5 বছর। সমিতির কার্যনির্বাহী আধিকারিক হিসেবে কাজ করেন ব্লক উন্নয়ন আধিকারিক বা বিডিও। সমিতির সদস্যরা নিজেদের মধ্যে থেকে একজনকে সভাপতি ও একজনকে সহকারী সভাপতি হিসেবে নির্বাচন করেন। প্রসঙ্গত উল্লেখ্য যে পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহকারী সভাপতির পদও গ্রাম পঞ্চায়েতের মতো অনুরূপ সংরক্ষণ ব্যবস্থার আওতায় আসবে। সভাপতির নেতৃত্বে পঞ্চায়েত সমিতির সমস্ত কাজ পরিচালিত হয়। 2. ক্ষমতা ও কার্যাবলী। ব্লক এলাকায় গ্রাম পঞ্চায়েতগুলির বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের মধ্যে সমন্বয় সাধন করা পঞ্চায়েত সমিতির প্রধান কাজ। রাজ্য সরকার প্রয়োজন মনে করলে যে কোনো কাজ পঞ্চায়েত সমিতিকে দিতে পারে। জেলা পরিষদ। 1. গঠন।
ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থায় তৃতীয় এবং শীর্ষ স্তরে রয়েছে জেলা পরিষদ। জেলা পরিষদের সদস্যরা হলেন: 1. প্রতিটি ব্লক থেকে নির্বাচিত অনধিক 3 জন সদস্য। 2. জেলা থেকে নির্বাচিত বিধানসভা ও লোকসভার সদস্যরা। 3. জেলায় বসবাসকারী রাজ্যসভার সদস্যরা। 4. জেলায় পঞ্চায়েত সমিতিগুলির সভাপতিরা ব্র্যাকেটে পদাধিকার বলে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে যে পদ্ধতিতে তফসিলি জাতি, উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণী এবং মহিলাদের জন্য আসন সংরক্ষণ করা হয়, অনুরূপ পদ্ধতিতে জেলা পরিষদেও আসন সংরক্ষণ করা হয়েছে। জেলা পরিষদের কার্যকাল 5 বছর। নির্বাচনের পর জেলা পরিষদের প্রথম সভায় সদস্যরা নিজেদের মধ্যে থেকে একজনকে সভাধিপতি এবং অন্য একজনকে সহকারী সভাধিপতি হিসেবে নির্বাচন করেন। প্রসঙ্গত বলা যায় যে জেলা পরিষদের সভাধিপতি ও সহকারী সভাধিপতির পদও গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির মতো অনুরূপ সংরক্ষণ ব্যবস্থার আওতায় আসবে। সভাধিপতি হলেন জেলা পরিষদের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। তিনি জেলা পরিষদের প্রশাসনিক কর্তা। জেলা পরিষদের কার্যনির্বাহী আধিকারিক রাজ্য সরকার কর্তৃক নিযুক্ত হন। সংশ্লিষ্ট জেলার জেলা ম্যাজিস্ট্রেট এই পদে নিযুক্ত থাকেন। এছাড়া একজন কর্মসচিবকেও রাজ্য সরকার নিয়োগ করে। অন্য কর্মচারীদের জেলা পরিষদ নিজে নিয়োগ করে। জেলা পরিষদের অধীনেও কয়েকটি স্থায়ী সমিতি রয়েছে। সেগুলি হল: 1. অর্থ, উন্নয়ন ও পরিকল্পনা বিষয়ক। 2. জনস্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক। 3. পূর্ত ও পরিবহন বিষয়ক। 4. কৃষি, সেচ ও সমবায় বিষয়ক। 5. শিক্ষা, সংস্কৃতি, তথ্য ও ক্রীড়া বিষয়ক প্রভৃতি। জেলা পরিষদের অধীনে একটি জেলা সমন্বয় সমিতি রয়েছে। জেলা পরিষদের কাজকর্মের সঙ্গে বিভিন্ন স্থায়ী সমিতির কাজের সমন্বয় সাধন করা জেলা সমন্বয় সমিতির প্রধান কাজ। পশ্চিমবঙ্গ পঞ্চায়েত সংশোধনী আইনে 2003 খ্রিস্টাব্দে প্রতিটি জেলা পরিষদে একটি করে জেলা সংসদ গঠন বাধ্যতামূলক করা হয়েছে। 2. ক্ষমতা ও কার্যাবলী। বিভিন্ন পঞ্চায়েত সমিতির রচিত প্রকল্পগুলির মধ্যে সমন্বয় সাধন করে জেলা পরিষদ। জেলার উন্নয়ন নিয়ে রাজ্য সরকারকে পরামর্শ দেওয়ার পাশাপাশি কৃষি, জনস্বাস্থ্য, বয়স্ক শিক্ষা, জল সরবরাহ প্রভৃতি বিষয়ে পরিকল্পনার যথাযথ রূপায়ণ করে জেলা পরিষদ। রাজ্য সরকার জেলা পরিষদকে অন্য কাজের দায়িত্বও দেয়। উপসংহার: পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা গ্রামীণ জীবনে তাৎপর্যপূর্ণ পরিবর্তন আনতে পেরেছে। এই ব্যবস্থা গ্রামীণ মানুষের আশা ও আকাঙ্ক্ষাকেও আরও বাড়িয়ে তুলেছে। পঞ্চায়েত ব্যবস্থায় সক্রিয় অংশগ্রহণ ও নেতৃত্ব দান সমাজের নিম্নবর্গের মানুষের মধ্যে একটি উলম্ব সামাজিক সচলতা বা ভার্টিক্যাল সোশ্যাল মোবিলিটি সৃষ্টি করেছে। 7. পশ্চিমবঙ্গের মিউনিসিপ্যালিটি বা পৌরসভার গঠন এবং ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। পশ্চিমবঙ্গে পৌরসভার গঠন। ছোট শহরগুলির স্বায়ত্তশাসন পৌরসভার মাধ্যমে পরিচালিত হয়। পশ্চিমবঙ্গে কলকাতা, চন্দননগর, হাওড়া, আসানসোল, দুর্গাপুর ও শিলিগুড়ি এই 6টি বড় শহর ছাড়া অন্য শহরগুলির স্বায়ত্তশাসন পরিচালনার ক্ষমতা সংশ্লিষ্ট পৌরসভাগুলিকে দেওয়া হয়েছে। 1. শ্রেণী বিভাগ। পশ্চিমবঙ্গ পৌর আইন 1994 খ্রিস্টাব্দ অনুযায়ী পৌরসভাগুলিকে ক, খ, গ, ঘ, ঙ এই 5টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। 2 লক্ষ বা তার অধিক অধিবাসী নিয়ে ক শ্রেণীর, 1.5 লক্ষ থেকে অনধিক 2 লক্ষ অধিবাসী নিয়ে খ শ্রেণীর, 75,000 থেকে অনধিক 1.5 লক্ষ অধিবাসী নিয়ে গ শ্রেণীর, 25,000 থেকে অনধিক 75,000 অধিবাসী নিয়ে ঘ শ্রেণীর এবং অনধিক 25,000 অধিবাসী নিয়ে ঙ শ্রেণীর পৌরসভা গঠিত হওয়ার কথা বলা হয়েছে। পৃষ্ঠা 148। 2. সদস্যদের নির্বাচন ও আসন সংরক্ষণ। নতুন পৌর আইনে পৌর অঞ্চলগুলিকে কয়েকটি ওয়ার্ডে ভাগ করা হয়েছে। নতুন আইনে পৌরসভার সদস্যরা কাউন্সিলর নামে আখ্যায়িত হয়েছেন। সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে কাউন্সিলররা নির্বাচিত হন। নতুন আইনে প্রতিটি পৌরসভার মোট জনসংখ্যার আনুপাতিক হার অনুযায়ী তফসিলি জাতি ও উপজাতিদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। ওইসব সংরক্ষিত আসনের অন্তত 1/3 তফসিলি জাতি ও উপজাতির মহিলাদের জন্য সংরক্ষণ করা হয়েছে। তাছাড়া প্রতিটি পৌরসভার মোট আসন সংখ্যার অন্তত 1/3 তফসিলি জাতি ও উপজাতি মহিলাদের জন্য সংরক্ষিত আসন সহ মহিলাদের জন্য সংরক্ষিত হয়েছে। 3. বিবিধ কর্তৃপক্ষ। নতুন আইনে পৌরসভার কাজকর্ম পরিচালনার জন্য 3টি কর্তৃপক্ষ গঠন করা হয়েছে। 1. পৌরসভা, 2. স্ব-পরিষদ চেয়ারম্যান এবং 3. চেয়ারম্যান। পৌরসভা বলতে নির্বাচিত কাউন্সিলর বৃন্দ এবং রাজ্য সরকার কর্তৃক মনোনীত পৌর প্রশাসন সম্পর্কে বিশেষজ্ঞ বা অভিজ্ঞতা সম্পন্ন কয়েকজন ব্যক্তিকে নিয়ে গঠিত কাউন্সিলর পরিষদ বা বোর্ড অব কাউন্সিলসকে বোঝায়। কাউন্সিলর পরিষদের কার্যকাল 5 বছর। প্রথম অধিবেশনে পরিষদের সদস্যরা নিজেদের মধ্যে থেকে একজনকে চেয়ারম্যান হিসেবে নির্বাচন করেন। স্ব-পরিষদ চেয়ারম্যান পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং বিভিন্ন শ্রেণীর পৌরসভার ক্ষেত্রে বিভিন্ন সংখ্যক কাউন্সিলরদের নিয়ে গঠিত হয়।
অন্যদিকে চেয়ারম্যান হলেন পৌরসভার প্রধান কার্যনির্বাহক। সমগ্র পৌর প্রশাসন তার নিয়ন্ত্রণে থাকে। কাউন্সিলর পরিষদ এবং স্ব-পরিষদ চেয়ারম্যানের সভায় তিনি সভাপতিত্ব করেন। তার কার্যকালের মেয়াদ 5 বছর। 4. বিবিধ কমিটি। উপরোক্ত 3টি কর্তৃপক্ষ ছাড়াও 2002 সালে পশ্চিমবঙ্গ পৌর আইন সংশোধনী অনুসারে পৌরসভাগুলির অধীনে 6 ধরনের কমিটি গঠনের কথা উল্লেখ করা হয়। এগুলি হল 1. ব্যুরো কমিটি, 2. ওয়ার্ড কমিটি, 3. স্থায়ী কমিটি, 4. ঐতিহ্য রক্ষণাবেক্ষণ কমিটি, 5. বিশেষ কমিটি এবং 6. যৌথ কমিটি। 5. বিবিধ আধিকারিক। পৌরসভার একজন করে নির্বাহী আধিকারিক বা এক্সিকিউটিভ অফিসার, অর্থ আধিকারিক বা ফিন্যান্স অফিসার, সচিব বা সেক্রেটারি, প্রধান করণিক বা হেড ক্লার্ক, প্রধান সহকারী বা হেড অ্যাসিস্ট্যান্ট, বাস্তুকার বা ইঞ্জিনিয়ার, অফিস তত্ত্বাবধায়ক বা অফিস সুপারিনটেন্ডেন্ট, হিসাব রক্ষক বা অ্যাকাউন্টেন্ট, স্বাস্থ্য আধিকারিক বা হেলথ অফিসার, জনস্বাস্থ্য পরিদর্শক বা স্যানিটারি ইন্সপেক্টর প্রভৃতি পদাধিকারী রয়েছেন। 6. আয়ের উৎস। পৌরসভার আয়ের উৎসগুলি 3 ধরনের। 1. নিজস্ব সূত্র থেকে সংগ্রহ করা অর্থ, 2. রাজ্য সরকারের অনুদান বা অর্থ সাহায্য এবং 3. ঋণ গ্রহণ। 8. পশ্চিমবঙ্গের মিউনিসিপ্যালিটি বা পৌরসভার ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। পশ্চিমবঙ্গের পৌরসভার ক্ষমতা ও কার্যাবলী। পৌরসভার ক্ষমতা ও কার্যাবলীকে 3টি ভাগে ভাগ করা যায়, যথা 1. বাধ্যতামূলক, 2. স্বেচ্ছাধীন এবং 3. অর্পিত কার্যাবলী। 1. বাধ্যতামূলক কার্যাবলী। বাধ্যতামূলক কার্যাবলীর মধ্যে 4টি প্রধান কাজ স্থান পেয়েছে। এগুলি হল 1. প্রশাসনিক, 2. উন্নয়নমূলক, 3. পূর্ত এবং 4. জনস্বাস্থ্য সম্পর্কিত কাজ। পৌরসভার বাধ্যতামূলক কাজের তালিকায় যে 49টি বিষয় রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল জল সরবরাহ, নর্দমা, পয় প্রণালী ও জল নিষ্কাশনের ব্যবস্থা, রাস্তাঘাট নির্মাণ, বস্তি উন্নয়ন, জন্ম মৃত্যু নথিভুক্তিকরণ, বেআইনি গৃহ নির্মাণ বন্ধ করা, পরিবেশ দূষণ রোধ, সংক্রামক রোগ প্রতিরোধ প্রভৃতি। 2. স্বেচ্ছাধীন কার্যাবলী। স্বেচ্ছাধীন কার্যাবলীর তালিকায় উল্লিখিত 41টি বিষয়ের মধ্যে উল্লেখযোগ্য হল পানীয় জল সরবরাহ, দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা ও সংরক্ষণ, পাঠাগার নির্মাণ, অনাথ ও গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ, ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশ সাধন, সামাজিক শিক্ষাদান, প্রাকৃতিক বিপর্যয়ের সময় ত্রাণকার্য পরিচালনা প্রভৃতি। 3. অর্পিত কার্যাবলী। অর্পিত কার্যাবলীর তালিকায় উল্লিখিত 17টি বিষয়ের মধ্যে উল্লেখযোগ্য হল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, নগর পরিকল্পনা, অসামরিক প্রতিরক্ষা, ক্রীড়া ও যুব কল্যাণ, বনসৃজন প্রভৃতি। উপসংহার। পশ্চিমবঙ্গের পৌরসভাগুলির প্রধান সমস্যা হল আর্থিক সংকট। তবে 1994 সালে পশ্চিমবঙ্গে পৌর আইন কার্যকর হওয়ার পর পৌরসভার সমস্যাগুলির অনেকটা সমাধান সম্ভব হয়েছে। পৌরসভাগুলির হাতে অধিক ক্ষমতা তুলে দেওয়ার পাশাপাশি এই আইনে উন্নয়নের স্বার্থে কল্যাণ সাধনের জন্য অধিক পরিমাণে অর্থ সংগ্রহের ক্ষমতা পৌরসভাগুলিকে দেওয়া হয়েছে। 9. পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতের গঠনের বিবরণ দাও। পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েতের গঠন। পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন অনুযায়ী রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা চালু রয়েছে। জেলা পর্যায়ে জেলা পরিষদ, ব্লক স্তরে পঞ্চায়েত সমিতি এবং গ্রাম স্তরে গ্রাম পঞ্চায়েত। সাধারণত কমপক্ষে 5 থেকে অনধিক 30 জন সদস্য নিয়ে গ্রাম পঞ্চায়েত গঠিত হয়। সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে গ্রাম পঞ্চায়েতের সদস্যরা নির্বাচিত হন। এছাড়া সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতির সদস্যরা সভাপতি ও সহ সভাপতি বাদে গ্রাম পঞ্চায়েতের সদস্য হিসেবে গণ্য হন। 2010 সালে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত সংশোধনী আইন অনুসারে বর্তমানে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে জনসংখ্যার আনুপাতিক হারে তফসিলি জাতি, উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। ওইসব সংরক্ষিত আসনের মধ্যে অন্তত 50% তফসিলি জাতি, উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণীর মহিলাদের জন্য সংরক্ষিত থাকে। এছাড়া গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যার 50% ব্র্যাকেটে তফসিলি জাতি, উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণীর মহিলাদের জন্য সংরক্ষিত আসন সহ ব্র্যাকেট ক্লোজ সমস্ত শ্রেণীর মহিলাদের জন্য সংরক্ষণ করা হয়েছে। পৃষ্ঠা 149। গ্রাম পঞ্চায়েতের সদস্যদের কার্যকালের মেয়াদ 5 বছর। গ্রাম পঞ্চায়েতের সঙ্গে গ্রাম সংসদ, গ্রাম সভা ও গ্রাম উন্নয়ন সমিতি যুক্ত রয়েছে। 1. প্রধান ও উপপ্রধান নির্বাচন। নির্বাচনের পর প্রতিটি গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন ব্লক উন্নয়ন আধিকারিক বা বিডিও। এই সভায় গ্রাম পঞ্চায়েতের সদস্যরা নিজেদের মধ্যে থেকে একজনকে প্রধান এবং অন্য একজনকে উপপ্রধান হিসেবে নির্বাচন করেন। গ্রাম পঞ্চায়েতের প্রশাসনিক দায়িত্ব প্রধানের উপর ন্যস্ত। তার অনুপস্থিতিতে উপপ্রধান পঞ্চায়েত প্রশাসনের কাজকর্ম পরিচালনা করেন। প্রত্যেক মাসে অন্তত একবার গ্রাম পঞ্চায়েতের সভা আহ্বান করা হয়। গ্রাম পঞ্চায়েতের প্রতিটি সভায় সভাপতিত্ব করেন প্রধান।
তার অনুপস্থিতিতে উপপ্রধান সভা পরিচালনা করেন। 2. গ্রাম সংসদ। 1994 সালের পঞ্চায়েত সংশোধনী আইন অনুসারে প্রত্যেক গ্রাম পঞ্চায়েতের নির্বাচন কেন্দ্রের সব ভোটার নিয়ে একটি গ্রাম সংসদ গঠনের কথা বলা হয়েছে। গ্রাম পঞ্চায়েতের নির্বাচন স্থান, তারিখ ও সময় অনুযায়ী বছরে কমপক্ষে দুবার মে এবং নভেম্বর মাসে প্রধান বা উপপ্রধানের সভাপতিত্বে গ্রাম সংসদের সভা অনুষ্ঠিত হয়। গ্রাম সংসদের গৃহীত প্রস্তাবগুলি গ্রাম পঞ্চায়েত যথেষ্ট গুরুত্ব দিয়ে বিবেচনা করে। 3. গ্রাম সভা। প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় সব ভোটার নিয়ে গ্রাম সভা গঠিত হয়। প্রতি বছর ডিসেম্বর মাসে এর বার্ষিক সভা আহ্বান করা হয়। প্রধান বা তার অনুপস্থিতিতে উপপ্রধান এই সভায় সভাপতিত্ব করেন। গ্রাম পঞ্চায়েতের বাজেট, বার্ষিক পরিকল্পনা, সর্বশেষ অডিট, গ্রাম পঞ্চায়েতের বিগত বছরের আয় ব্যয়ের হিসাব, কাজকর্মের বিবরণ ইত্যাদি নিয়ে গ্রাম সভায় পর্যালোচনা করা হয়। এছাড়া গ্রাম সংসদের গৃহীত সিদ্ধান্তগুলি নিয়েও গ্রাম সভা বিচার বিবেচনা করে। 4. গ্রাম উন্নয়ন সমিতি। 2003 খ্রিস্টাব্দের পশ্চিমবঙ্গ পঞ্চায়েত সংশোধনী আইন অনুসারে প্রতিটি গ্রাম সংসদ এলাকায় গ্রাম উন্নয়ন সমিতি নামে একটি সংস্থা গঠনের কথা বলা হয়েছে। এই কমিটির অধীনে কয়েকটি উপ কমিটি গঠন করার কথাও বলা হয়েছে। 10. পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা ও কার্যাবলীর বিবরণ দাও, অথবা গ্রাম পঞ্চায়েতের কাজগুলি আলোচনা করো। HSWB CHSE মডেল কোয়েশ্চেন। পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা ও কার্যাবলী। গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা ও কার্যাবলী 3 ভাগে বিভক্ত। 1. বাধ্যতামূলক, 2. অর্পিত এবং 3. স্বেচ্ছামূলক কার্যাবলী। 1. বাধ্যতামূলক কার্যাবলী। গ্রাম পঞ্চায়েতের বাধ্যতামূলক কাজগুলি হল: 1. পানীয় জল সরবরাহ, 2. পথঘাট তৈরি ও সংস্কার, 3. মহামারী প্রতিরোধ, 4. জল নিকাশি ব্যবস্থা, 5. জলপথ রক্ষণাবেক্ষণ ইত্যাদি। 2. অর্পিত কার্যাবলী। রাজ্য সরকারের দেওয়া দায়িত্বগুলির পালন গ্রাম পঞ্চায়েতের অর্পিত কার্যাবলীর অন্তর্গত। গ্রাম পঞ্চায়েতের অর্পিত কাজগুলি হল: 1. সেচ, 2. ভূমি সংস্কার, 3. কুটির শিল্প, 4. প্রাথমিক, সামাজিক, প্রযুক্তিগত, বৃত্তিমূলক, বয়স্ক এবং প্রথা বহির্ভূত শিক্ষাদান, 5. জমির পুনরুদ্ধার, 6. মহিলা ও শিশু কল্যাণ, 7. দাতব্য চিকিৎসালয় স্থাপন ও রক্ষণাবেক্ষণ ইত্যাদি। 3. স্বেচ্ছাধীন কার্যাবলী। গ্রাম পঞ্চায়েতের স্বেচ্ছাধীন কাজগুলি হল: 1. হাট বাজার স্থাপন, 2. নলকূপ খনন ও মেরামতি, 3. রাস্তাঘাট আলোকিতকরণ, 4. পাঠাগার প্রতিষ্ঠা ইত্যাদি। 4. অন্যান্য কাজ। উল্লিখিত বিষয়গুলি ছাড়া গ্রাম পঞ্চায়েত কয়েকটি ক্ষেত্রে বিশেষ দায়িত্ব পালন করতে পারে। জনকল্যাণ সাধনের উদ্দেশ্যে একাধিক গ্রাম পঞ্চায়েত যুক্ত হয়ে কমিটি গঠন করে প্রয়োজনীয় নিয়মকানুন তৈরি করতে পারে। জেলা পরিষদ কোনো কাজের দায়িত্ব দিলে গ্রাম পঞ্চায়েত তা পালন করতে পারে। রাজ্য সরকার কোনো সরকারি ভূসম্পত্তি পরিচালনার দায়িত্ব দিলে গ্রাম পঞ্চায়েত তা পালন করতে পারে ইত্যাদি। 11. পশ্চিমবঙ্গের পঞ্চায়েত সমিতির গঠনের বিবরণ দাও। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত সমিতির গঠন। ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার দ্বিতীয় স্তরে প্রতি ব্লকে একটি করে পঞ্চায়েত সমিতি রয়েছে। পঞ্চায়েত সমিতির সদস্যরা হলেন: 1. ব্লকের অন্তর্গত প্রতিটি গ্রাম থেকে নির্বাচিত অনধিক 3 জন সদস্য, 2. ব্লকের অন্তর্গত গ্রাম পঞ্চায়েতগুলির প্রধানরা পদাধিকার বলে, 3. ব্লক এলাকা থেকে বিধানসভা ও লোকসভার নির্বাচিত সদস্যরা, 4. ব্লক এলাকায় বসবাসকারী রাজ্যসভার সদস্য, 5. ব্লক এলাকা থেকে নির্বাচিত জেলা পরিষদের সদস্যরা ব্র্যাকেটে সভাধিপতি ও সহসভাধিপতি বাদে ব্র্যাকেট ক্লোজ। প্রসঙ্গত উল্লেখ্য, কোনো মন্ত্রী পঞ্চায়েত সমিতির সদস্য হতে পারেন না। প্রতিটি পঞ্চায়েত সমিতিতে জনসংখ্যার আনুপাতিক হারে তফসিলি জাতি, উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। ওইসব সংরক্ষিত আসনের মধ্যে অন্তত 50% তফসিলি জাতি, উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণীর মহিলাদের জন্য সংরক্ষিত রয়েছে। এছাড়া পঞ্চায়েত সমিতির মোট আসন সংখ্যার 50% তফসিলি জাতি, উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর মহিলাদের জন্য সংরক্ষিত আসন সহ মহিলাদের জন্য সংরক্ষণ করা হয়েছে। পঞ্চায়েত সমিতির সদস্যদের কার্যকালের মেয়াদ 5 বছর। সমিতির কার্যনির্বাহক হিসেবে কাজ করেন ব্লক উন্নয়ন আধিকারিক বা বিডিও। সমিতির সদস্যরা নিজেদের মধ্যে থেকে একজনকে সভাপতি ও একজনকে সহকারী সভাপতি হিসেবে নির্বাচন করেন। সভাপতি পঞ্চায়েত সমিতির প্রশাসনিক কর্তা। তার নেতৃত্বে সমিতি সমস্ত কাজ পরিচালিত করে। পঞ্চায়েত সমিতির সঙ্গে স্থায়ী সমিতি, সমন্বয় সমিতি ও ব্লক সংসদ যুক্ত রয়েছে। 1. স্থায়ী সমিতি। পঞ্চায়েত সমিতিতে কয়েকটি দপ্তর ভিত্তিক স্থায়ী সমিতি থাকে, যেমন অর্থ, কৃষি, সেচ, উন্নয়ন ও পরিকল্পনা, সমবায়,
পূর্ত ও পরিবহন, শিক্ষা, স্বাস্থ্য, ক্ষুদ্র শিল্প, প্রাণী সম্পদ বিকাশ, খাদ্য ও সরবরাহ, ভূমি সংস্কার, জনকল্যাণ ও ত্রাণ প্রভৃতি বিষয়ক স্থায়ী কমিটি। পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহকারী সভাপতি 3 থেকে 5 জন নির্বাচিত সদস্য এবং রাজ্য সরকার কর্তৃক নিযুক্ত আধিকারিক ও বিশেষজ্ঞদের প্রয়োজন অনুসারে নিয়ে 5 বছরের জন্য এই স্থায়ী কমিটিগুলি গঠিত হয়। প্রতিটি সমিতিতে একজন কর্মাধ্যক্ষ নির্বাচিত হন। 2. সমন্বয় সমিতি। প্রতিটি পঞ্চায়েত সমিতিতে একটি করে সমন্বয় সমিতি রয়েছে। পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহসভাপতি প্রতিটি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ এবং পঞ্চায়েত সমিতির নির্বাহী আধিকারিককে নিয়ে সমন্বয় সমিতি গঠিত হয়। পৃষ্ঠা 150। পঞ্চায়েত সমিতির কাজকর্মের সঙ্গে অন্যান্য স্থায়ী সমিতির এবং বিভিন্ন স্থায়ী সমিতির পারস্পরিক কাজের মধ্যে সমন্বয় সাধন করাই সমন্বয় সমিতির কাজ। 3. ব্লক সংসদ। পশ্চিমবঙ্গ পঞ্চায়েত সংশোধনী আইন 2003 অনুসারে প্রতিটি পঞ্চায়েত সমিতিতে একটি করে ব্লক সংসদ গঠন বাধ্যতামূলক করা হয়েছে। পঞ্চায়েত সমিতির সব সদস্য এবং সংশ্লিষ্ট ব্লকের সব গ্রাম পঞ্চায়েতের সদস্য নিয়ে ব্লক সংসদ গঠিত হয়। পঞ্চায়েত সমিতির বার্ষিক উন্নয়ন কর্মসূচি, পরিকল্পনা প্রণয়ন ও রূপায়ণ এবং অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক ন্যায় বিচার সম্পর্কিত বিষয়গুলিতে পঞ্চায়েত সমিতিকে উপদেশ ও পরামর্শ দেওয়া ব্লক সংসদের প্রধান কাজ। এছাড়া পঞ্চায়েত সমিতিকে যাবতীয় হিসাব, বাজেট ও অডিট রিপোর্ট ইত্যাদি পেশ করার দাবি জানাতে পারে ব্লক সংসদ। 12. পশ্চিমবঙ্গের পঞ্চায়েত সমিতির ক্ষমতা ও কার্যাবলীর বিবরণ দাও। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত সমিতির ক্ষমতা ও কার্যাবলী। পঞ্চায়েত সমিতির হাতে যেসব কাজের দায়িত্ব রয়েছে সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল: 1. সংশ্লিষ্ট ব্লক এলাকায় গ্রাম পঞ্চায়েতগুলির উন্নয়ন প্রকল্পগুলির মধ্যে সমন্বয় সাধন। 2. সংশ্লিষ্ট ব্লক এলাকার গ্রাম পঞ্চায়েতগুলির বাজেট পরীক্ষা ও অনুমোদন। 3. কৃষি, পশুপালন, কুটির শিল্প, সামাজিক উন্নয়ন প্রভৃতি ক্ষেত্রে পরিকল্পনা গ্রহণ বা আর্থিক সাহায্য প্রদান। 4. রাজ্য সরকার কর্তৃক আরোপিত যে কোনো পরিকল্পনা বা কার্যক্রম রূপায়ণ করা। 5. আর্ত ও পীড়িতদের জন্য ত্রাণের ব্যবস্থা করা। 6. পঞ্চায়েত সমিতির হাতে কয়েকটি বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে, সেগুলি হল: 1. রাজ্য সরকার কর্তৃক নির্দেশিত রাস্তা, সেতু, খেয়াঘাট প্রভৃতি নিয়ন্ত্রণ ও পরিচালনা করা। 2. হাট বাজার স্থাপনের জন্য লাইসেন্স প্রদান ও লাইসেন্স ফি আদায় করা। 3. গ্রাম পঞ্চায়েতগুলির স্থাবর সম্পত্তি পরিদর্শন করা ইত্যাদি। 13. পশ্চিমবঙ্গের জেলা পরিষদের গঠনের বিবরণ দাও। পশ্চিমবঙ্গের জেলা পরিষদের গঠন। পশ্চিমবঙ্গের ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা তৃতীয় এবং শীর্ষ স্তরে রয়েছে জেলা পরিষদ। রাজ্য সরকার প্রতিটি জেলার নাম অনুসারে একটি করে জেলা পরিষদ গঠন করে। 1. সদস্যপদ। যেসব সদস্য নিয়ে জেলা পরিষদ গঠিত হয় তারা হলেন: 1. পঞ্চায়েত সমিতির সভাপতিবৃন্দ পদাধিকার বলে। 2. জেলা থেকে নির্বাচিত লোকসভা এবং বিধানসভার সদস্যরা। 3. জেলার বসবাসকারী রাজ্যসভার সদস্যরা। 4. প্রতিটি ব্লক থেকে সার্বিক প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচিত সদস্য। এছাড়া জেলা শাসক পদাধিকার বলে জেলা পরিষদের সহযোগী সদস্য হিসেবে গণ্য হন। 2010 সালে সংশোধিত পঞ্চায়েত আইন অনুযায়ী জেলা পরিষদের মোট আসনের 50% মহিলাদের জন্য এবং জনসংখ্যার আনুপাতিক হারের ভিত্তিতে তফসিলি জাতি, উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণীর বা ওবিসি এবং এই শ্রেণীভুক্ত মুসলিমদের জন্য নির্দিষ্ট সংখ্যক আসন সংরক্ষিত রয়েছে। জেলা পরিষদের কার্যকালের মেয়াদ 5 বছর। 2. সভাপতি ও সহসভাপতি। নবগঠিত জেলা পরিষদের প্রথম সভায় জেলা পরিষদের সদস্যরা নিজেদের মধ্যে থেকে একজনকে সভাধিপতি ও একজনকে সহ সভাধিপতি নির্বাচন করেন। লোকসভা, রাজ্যসভা কিংবা বিধানসভার সদস্যরা এই দুটি পদে নির্বাচিত হতে পারেন না। সভাধিপতি ও সহ সভাধিপতির কার্যকালের মেয়াদ 5 বছর। সভাধিপতি হলেন জেলা পরিষদের প্রশাসনিক কর্তা। জেলা পরিষদের কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য একজন কার্যনির্বাহী আধিকারিক বা জেলা শাসক রয়েছেন। তাকে সাহায্য করার জন্য প্রত্যেক জেলা পরিষদে একজন অতিরিক্ত কার্যনির্বাহী আধিকারিক বা অতিরিক্ত জেলা শাসক থাকেন। জেলা শাসক ও অতিরিক্ত জেলা শাসক পদমর্যাদার এই আধিকারিকরা সর্বভারতীয় প্রশাসন বিভাগের উচ্চপদস্থ কর্মচারী বা আইএএস অফিসার। এছাড়া রাজ্য সরকার কর্তৃক নিযুক্ত জেলা পরিষদের একজন কর্মসচিব রয়েছেন। রাজ্য সরকারের আগাম অনুমতি নিয়ে জেলা পরিষদ প্রয়োজন মতো অন্য কর্মচারীদের নিয়োগ করতে পারে। 1. স্থায়ী সমিতি। জেলা পরিষদের স্থায়ী সমিতির সংখ্যা 10। এগুলি হল: 1. অর্থ, উন্নয়ন ও পরিকল্পনা বিষয়ক। 2. জনস্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক। 3. পূর্ত ও পরিবহন বিষয়ক। 4. কৃষি, সেচ ও সমবায় বিষয়ক। 5. শিক্ষা, সংস্কৃতি, তথ্য ও ক্রীড়া বিষয়ক।
6 ক্ষুদ্র শিল্প ও ত্রাণ বিষয়ক, 7 বন ও ভূমি সংস্কার বিষয়ক, 8 মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ বিষয়ক, 9 খাদ্য ও খাদ্য সরবরাহ বিষয়ক, 10 বিদ্যুৎ ও অচিরাচরিত শক্তি বিষয়ক। জেলা পরিষদের সভাধিপতি ও সহসভাধিপতি পদাধিকার বলে জেলা পরিষদের সদস্যদের মধ্যে থেকে নির্বাচিত অনধিক 5 জন এবং রাজ্য সরকার কর্তৃক নিযুক্ত আধিকারিক ও বিশেষজ্ঞদের প্রয়োজন অনুসারে নিয়ে স্থায়ী সমিতিগুলি গঠিত হয়। জেলা পরিষদের সচিব পদাধিকার বলে প্রত্যেক স্থায়ী সমিতির সচিব। এছাড়া প্রতিটি স্থায়ী সমিতির সদস্যরা নিজেদের মধ্যে থেকে একজনকে কর্মাধ্যক্ষ হিসেবে নির্বাচন করে। 2 সমন্বয় সমিতি। প্রতিটি জেলা পরিষদে স্থায়ী সমিতিগুলির কাজকর্মের মধ্যে সমন্বয় সাধনের জন্য একটি করে সমন্বয় সমিতি রয়েছে। সভাধিপতি, সহসভাধিপতি, স্থায়ী সমিতিগুলির কর্মাধ্যক্ষবৃন্দ, জেলা পরিষদের কার্যনির্বাহী আধিকারিক ও অতিরিক্ত কার্যনির্বাহী আধিকারিককে নিয়ে সমন্বয় সমিতি গঠিত হয়। 3 জেলা সংসদ। জেলার উন্নয়ন পরিকল্পনা গ্রহণ, বাজেট, উন্নয়ন কর্মসূচি রূপায়ণ ইত্যাদি বিষয়ে জেলা পরিষদকে নির্দেশ ও পরামর্শ দেওয়ার জন্য প্রতিটি জেলা পরিষদে একটি করে জেলা সংসদ গঠনের কথা বলা হয়েছে। জেলার সমস্ত গ্রাম পঞ্চায়েতের প্রধানরা পঞ্চায়েত সমিতিগুলির সভাপতি ও সহসভাপতি, পঞ্চায়েত সমিতিগুলির কর্মাধ্যক্ষ এবং জেলা পরিষদের সব সদস্য জেলা সংসদের সদস্য হিসেবে গণ্য হন। পৃষ্ঠা 151। 14 পশ্চিমবঙ্গে জেলা পরিষদের ক্ষমতা ও কার্যাবলীর বিবরণ দাও। পশ্চিমবঙ্গে জেলা পরিষদের ক্ষমতা ও কার্যাবলী। জেলা পরিষদের ক্ষমতা ও কার্যাবলীর মধ্যে উল্লেখযোগ্য হল: 1 কৃষি ও পশুপালন, কুটির শিল্প, সমবায় আন্দোলন, গ্রামীণ ঋণ ব্যবস্থা, জল সরবরাহ, সেচ, জনস্বাস্থ্য, হাসপাতাল, যোগাযোগ ব্যবস্থা, প্রাথমিক ও বয়স্ক শিক্ষা, সামাজিক কল্যাণ ইত্যাদি বিষয়ে উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন। 2 রাজ্য সরকার কর্তৃক ন্যস্ত যে কোনো প্রকল্প নির্বাহ বা কর্তব্য সম্পাদন অথবা যে কোনো প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব অর্পিত হলে সেই দায়িত্ব পালন। 3 গ্রামীণ হাট ও বাজার রক্ষণাবেক্ষণ। 4 সাধারণ পাঠাগার, বিদ্যালয় ও অন্যান্য জনকল্যাণ সংস্থাকে অনুদান প্রদান, বৃত্তিমূলক শিক্ষার জন্য বৃত্তি প্রদান, গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিকে অনুদান প্রদান। 5 জল সরবরাহ, মহামারী প্রতিরোধ। 6 আর্তদের জন্য ত্রাণের ব্যবস্থা করা। 7 রাজ্য সরকারের মালিকানাধীন বা নিয়ন্ত্রণাধীন রাস্তাঘাট, খাল, সেতু, খেয়াঘাট, ঘরবাড়ি বা অন্যান্য সম্পত্তির পরিচালনা ও নিয়ন্ত্রণ। 8 পঞ্চায়েত সমিতিগুলির বাজেট পরীক্ষা ও অনুমোদন এবং প্রয়োজনে পার্শ্ববর্তী জেলা পরিষদের সঙ্গে যৌথভাবে কোনো উন্নয়ন পরিকল্পনা রূপায়ণের ব্যবস্থা গ্রহণ। 9 গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির কাজকর্মের তদারকি, নজরদারি ও প্রয়োজন মতো নিয়ন্ত্রণ। গ্রামীণ স্বায়ত্তশাসনের সর্বোচ্চ প্রতিষ্ঠান রূপে সমগ্র জেলার সামগ্রিক আর্থ সামাজিক উন্নয়নের দায়িত্ব জেলা পরিষদের। জেলার সার্বিক উন্নয়নের দায়িত্ব জেলা পরিষদের সদস্যদের হাতে অর্পিত হয়েছে। 15 কলকাতা কর্পোরেশনের গঠন সম্পর্কে আলোচনা করো। কলকাতা কর্পোরেশনের গঠন। পশ্চিমবঙ্গের বড় শহরগুলির স্থানীয় স্বায়ত্তশাসনের ভার কর্পোরেশন বা পৌর নিগমের হাতে তুলে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে কলকাতা, হাওড়া, চন্দননগর, শিলিগুড়ি, দুর্গাপুর ও আসানসোল কর্পোরেশন বা পৌর নিগম আছে। এই পৌর নিগমগুলির মধ্যে কলকাতা কর্পোরেশনের ভূমিকা নানান দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1980 সালের কলকাতা পৌর নিগম আইন অনুযায়ী বৃহত্তর কলকাতার জন্য পৌর কাজকর্মের দায়িত্ব 3টি পৌর কর্তৃপক্ষের হাতে ন্যস্ত করা হয়েছে: কর্পোরেশন, স্বপরিষদ মেয়র এবং একজন মেয়র। সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে 141টি ওয়ার্ডে নির্বাচিত 141 জন কাউন্সিলর, কাউন্সিলরগণ কর্তৃক নির্বাচিত 7 জন অলডারম্যান এবং পদাধিকার বলে বৃহত্তর কলকাতা উন্নয়নের প্রধান প্রশাসক ও কলকাতা নগর উন্নয়ন প্রতিষ্ঠানের সভাপতি প্রভৃতি সর্বমোট 150 জন সদস্য নিয়ে কলকাতা কর্পোরেশন গঠিত হয়েছে। কাউন্সিলররা নিজেদের মধ্যে থেকে একজনকে মেয়র ও একজনকে চেয়ারম্যান হিসেবে নির্বাচন করেন। 1995 সালের কলকাতা কর্পোরেশনের সংশোধিত নতুন আইনে কলকাতা পুরসভায় তফসিলি জাতি, উপজাতি ও মহিলাদের জন্য আসন সংরক্ষণ করা হয়েছে। মোট জনসংখ্যার আনুপাতিক হারে তফসিলি জাতি ও উপজাতিগুলির জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। ওইসব সংরক্ষিত আসনের অন্তত 1/3 তফসিলি জাতি ও উপজাতির মহিলাদের জন্য সংরক্ষিত করা হয়। তাছাড়া সাধারণভাবে মহিলাদের জন্য পুরসভার মোট আসন সংখ্যার অন্তত 1/3 তফসিলি জাতি ও উপজাতি মহিলাদের জন্য সংরক্ষিত আসন সহ সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এই নতুন আইনে কাউন্সিলরের পদপ্রার্থীদের সম্বন্ধে বলা হয়েছে 21 বছরের কম বয়স্ক
বিকৃত মস্তিষ্ক, দেউলিয়া, পুরসভার কোনো লাভজনক পদে কর্মরত অথবা কেন্দ্র বা রাজ্য সরকারের চাকরিতে নিযুক্ত কোনো ব্যক্তি বা পঞ্চায়েত ও মহকুমা পরিষদের কোনো সদস্য কাউন্সিলর পদে প্রার্থী হতে পারবেন না। স্বপরিষদ মেয়র। কর্পোরেশনের প্রধান প্রশাসনিক কর্তৃপক্ষ হিসেবে স্বপরিষদ মেয়র কাজ করে থাকেন। মেয়র নির্বাচিত সদস্যদের মধ্যে থেকে একজনকে ডেপুটি মেয়র ও অনধিক 10 জনকে সদস্য হিসেবে মনোনীত করেন। এভাবে সর্বাধিক 12 সদস্যকে নিয়ে স্বপরিষদ মেয়র গঠিত হয়। পরিষদ তার যাবতীয় কাজকর্মের জন্য যৌথভাবে কর্পোরেশনের কাছে দায়বদ্ধ থাকে। পরিষদের সভাপতি হিসেবে কাজ করেন মেয়র। তিনি অন্যান্য সদস্যদের মধ্যে বিভাগীয় দপ্তর সংক্রান্ত দায়িত্ব বন্টন করে দেন। জরুরি পরিস্থিতিতে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ক্ষমতা মেয়রের রয়েছে। তবে এই সিদ্ধান্ত ও ব্যবস্থা সম্পর্কিত রিপোর্ট তাকে যত তাড়াতাড়ি সম্ভব কর্পোরেশন বা পরিষদের কাছে জানাতে হয়। কাউন্সিলর, অলডারম্যান, লয়ডয় আকার র ময়জাফুল আকার দন্তের ন, মেয়র ও মেয়র কাউন্সিলের সদস্যদের কার্যকালের মেয়াদ 5 বছর। সংসদীয় রীতিনীতির অনুকরণে স্বপরিষদ মেয়র গঠিত হয়েছে। কর্পোরেশনকে যদি আইনসভা ধরা হয় তাহলে স্বপরিষদ মেয়র হল মন্ত্রিসভা এবং মেয়র নিজে হলেন কলকাতার মুখ্যমন্ত্রী। মেয়র নির্বাচনের পর প্রথম সভায় নতুন নির্বাচিত কাউন্সিলররা নিজেদের মধ্যে থেকে একজনকে মেয়র হিসেবে নির্বাচিত করে থাকেন। স্বপরিষদ মেয়রের সভা আহ্বান ও সেই সভার সভাপতিত্ব করা মেয়রের প্রধান কাজ। স্বপরিষদ মেয়রের অনুমোদন নিয়ে মেয়র তার যাবতীয় কাজকর্ম সম্পাদন করেন। অবশ্য জননিরাপত্তা বা কর্পোরেশনের সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার ব্যাপারে মেয়রের একক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে। মেয়রের অনুপস্থিতিতে তার যাবতীয় কাজ ডেপুটি মেয়র করে থাকেন। বিবিধ কমিটি। 1980 সালের কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন আইন অনুযায়ী মোট 6 প্রকার কমিটি গঠন করার কথা বলা হয়েছে। এই কমিটিগুলি হল: 1. পৌর হিসাব পরীক্ষা কমিটি বা মিউনিসিপ্যাল অ্যাকাউন্টস কমিটি। 2. বড় কমিটি BOROUGH বা রয়কার কমিটি। 3. ওয়ার্ড কমিটি। 4. পৌর পরামর্শদাতা কমিটি বা মিউনিসিপ্যাল কনসালটেটিভ কমিটি। 5. পৌর গৃহ সংক্রান্ত কমিটি বা মিউনিসিপ্যাল বিল্ডিং কমিটি এবং 6. ঐতিহ্য সংরক্ষণ কমিটি বা হেরিটেজ কনজারভেশন কমিটি। পৃষ্ঠা 152। 1. পৌর হিসাব পরীক্ষা কমিটি। অনেকটা পাবলিক অ্যাকাউন্টস কমিটির ধাঁচে 5 থেকে 7 জন কাউন্সিলর নিয়ে এই কমিটি গঠিত হয়। প্রতি বছর কর্পোরেশনের প্রথম সভায় পৌর হিসাব পরীক্ষা কমিটি গঠন করা হয়। সাধারণত বিরোধী দলের কোন সদস্যকে এর সভাপতি করা হয়। এই কমিটির মুখ্য দায়িত্ব হল অবৈধ ব্যয় রোধ করা, দুর্নীতি প্রতিরোধ ও অর্থের অপচয় বন্ধ করা ইত্যাদি। কমিটিকে প্রতি বছর কর্পোরেশনের কাছে রিপোর্ট পেশ করতে হয়। 2. বড় কমিটি। বড় কমিটি গঠনের বর্তমান নিয়ম অনুসারে কলকাতা কর্পোরেশনের মোট 141টি ওয়ার্ডকে 15টি বড়োতে ভাগ করা হয়েছে। এক একটি বড়োতে 10টি করে ওয়ার্ড থাকে। কর্পোরেশনের নির্বাচনের পর ওয়ার্ডগুলিকে বড়োতে ভাগ করে প্রতিটি বড় পরিচালনার জন্য বড় কমিটি গঠন করা হয়। ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলরদের নিয়ে বড় কমিটি গঠিত হয়। স্বপরিষদ মেয়রের অধীনে থেকে এই কমিটিগুলি কর্পোরেশনের উন্নয়নমূলক কাজকর্মের দেখাশোনা ও সমন্বয় সাধন করে থাকে। 3. ওয়ার্ড কমিটি। কলকাতা পুরসভার নতুন আইন 1994 অনুসারে পুরসভার 141টি ওয়ার্ডে 141টি কমিটি গঠিত হবে। জনসংখ্যার ভিত্তিতে ওয়ার্ড কমিটিগুলিতে 7 থেকে 14 জন সদস্য থাকবেন। প্রত্যেক ওয়ার্ড কমিটির চেয়ারম্যান হবেন সেই ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর। 7 জনের ওয়ার্ড কমিটি হলে তাতে 5 জন পুরসভার মনোনীত সদস্য থাকা আবশ্যক। আবার 14 জনের ওয়ার্ড কমিটি হলে তাতে কাউন্সিলরের মনোনীত 9 জন এবং পুরসভার মনোনীত 5 জন সদস্য থাকাটা বাঞ্ছনীয়। কলকাতা পুরসভার সংশোধিত নতুন আইন অনুসারে মনোনীত সদস্যদের মধ্যে ওয়ার্ডে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সমাজসেবী এবং মহিলা প্রতিনিধিরা স্থান পাবেন। এছাড়া ওয়ার্ডের সমস্ত ভোটার কর্তৃক ওয়ার্ড কমিটির সদস্য মনোনীত করা হবে। পুরসভার মনোনয়নগুলি অবশ্য পুরসভার সাধারণ সভায় পাস করিয়ে নিতে হবে। 4. পৌর পরামর্শদাতা কমিটি। এই কমিটির গঠন করে থাকে মেয়র পরিষদ। কর্পোরেশনের কমপক্ষে 5 জন নির্বাচিত সদস্যদের নিয়ে এই কমিটি গঠিত হয়। মেয়র পরিষদের কাজে পরামর্শ দান করাই এই কমিটির প্রধান কাজ। 5. পৌর গৃহ সংক্রান্ত কমিটি। মোট 11 জন সদস্যকে নিয়ে পৌর গৃহ সংক্রান্ত কমিটি গঠিত হয়। গৃহ নির্মাণ এবং পুনর্নির্মাণ বিষয়ে আবেদনগুলি পরীক্ষা করে দেখাই হল এই কমিটির প্রধান কাজ। 6. ঐতিহ্য সংরক্ষণ কমিটি। প্রতিটি পৌরসভার কাউন্সিলর পরিষদ কর্তৃক মোট 9 জন সদস্য নিয়ে একটি ঐতিহ্য সংরক্ষণ কমিটি গঠিত হয়।
কর্পোরেশন এলাকার মধ্যে ঐতিহ্যমণ্ডিত গৃহ সংরক্ষণ, কোন ঐতিহ্যমণ্ডিত গৃহ নির্মাণ বা পুনর্নির্মাণ প্রভৃতি এই কমিটির প্রধান কাজ। কর্পোরেশনের কর্মচারীবৃন্দ। কর্পোরেশনের মুখ্য কার্যনির্বাহক রূপে একজন কমিশনার থাকেন। অন্যান্য পদস্থ কর্মচারীদের মধ্যে রয়েছেন কয়েকজন যুগ্ম পৌর কমিশনার, পৌর রাজস্ব ও হিসাব নিয়ন্ত্রক, মুখ্য পৌর হিসাব পরীক্ষক এবং মুখ্য পৌর ইঞ্জিনিয়ার ও অন্যান্যরা। এছাড়া 5 জন সদস্যকে নিয়ে গঠিত মেয়রের একটি উপদেষ্টা কমিটিও রয়েছে। বর্তমান আইনে একজন সভাপতি ও 2 জন সদস্যকে নিয়ে একটি পৌর কৃত্তক, পয়কার র কয়েদি তয়জাফুলা ক কমিশন বা মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন গঠনের কথা বলা হয়েছে। 16. কলকাতা কর্পোরেশনের আয়ের উৎস সম্পর্কে আলোচনা করো। কলকাতা কর্পোরেশনের আয়ের উৎস। কলকাতা কর্পোরেশনের আয়ের উৎস অত্যন্ত সীমিত। অবশ্য কলকাতা পৌর নিগম সংশোধনী আইনে 2001 আয় বৃদ্ধির দিকটির প্রতি বিশেষ দৃষ্টি দেওয়া হয়েছে। জমি ও বাড়ির উপর কর বা সম্পত্তির করই হল কর্পোরেশনের আয়ের প্রধান উৎস। কর্পোরেশনের মোট আয়ের অর্ধেকের বেশি অংশ সম্পত্তি কর থেকে আসে। এছাড়া রয়েছে পেশা ও বাণিজ্যের উপর আরোপিত কর, বিজ্ঞাপনের উপর কর, সরকারি ঋণ ও অনুদান, জনগণের কাছ থেকে সংগৃহীত ঋণ প্রভৃতি। কর্পোরেশনের যাবতীয় আয় কর্পোরেশনের তহবিলে জমা পড়ে। কর্পোরেশনের সমগ্র তহবিলকে 5টি পৃথক খাতে ভাগ করা হয়েছে। এই 5টি খাত হল: 1. জল সরবরাহ, জল নিষ্কাশন ও রক্ষণাবেক্ষণ; 2. রাস্তাঘাটের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ; 3. বস্তি সংস্কার; 4. বাণিজ্যিক প্রকল্প এবং 5. সাধারণ ব্যয় নির্বাহ। 17. কলকাতা কর্পোরেশনের কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। কলকাতা কর্পোরেশনের কার্যাবলী। কলকাতা কর্পোরেশনের কাজকর্মকে 2টি ভাগে ভাগ করা যায়: 1. আবশ্যিক কাজকর্ম এবং 2. স্বেচ্ছামূলক কাজকর্ম। 1. আবশ্যিক কাজকর্ম। যাবতীয় নিত্য প্রয়োজনীয় নাগরিক সুখ সুবিধা নিশ্চিত করার দায়িত্ব কর্পোরেশনকে দেওয়া হয়েছে। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল জল সরবরাহের ব্যবস্থা করা এবং জল সরবরাহের স্থান নির্মাণ ও সংরক্ষণ, ময়লা নিষ্কাশনের ব্যবস্থা করা, রাস্তাঘাট আলোকিত ও পরিষ্কার করা, বাজার ও কসাইখানা নিয়ন্ত্রণ, জন্ম মৃত্যুর হিসাব সংরক্ষণ, সংক্রামক রোগ প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ, শ্মশান ঘাট ও গোরস্থান স্থাপন ও সংরক্ষণ, গৃহ নির্মাণ ও বিপজ্জনক ঘরবাড়ি সম্পর্কে ব্যবস্থা গ্রহণ, বৃক্ষরোপণ ইত্যাদি। 2. স্বেচ্ছামূলক কাজকর্ম। কর্পোরেশনের স্বেচ্ছামূলক কাজকর্মের মধ্যে উল্লেখযোগ্য হল শিক্ষা প্রসারের ব্যবস্থা, পাঠাগার, মিউজিয়াম ও আর্ট গ্যালারিকে সাহায্য দান, হাসপাতাল, দাতব্য চিকিৎসালয় স্থাপন ও সংরক্ষণ, দরিদ্র ও অনাথ শিশুদের আশ্রয়স্থল নির্মাণ, গুণীজনদের সম্বর্ধনা প্রভৃতি। মূল্যায়ন। নগর প্রশাসনের গণতন্ত্রীকরণে কলকাতা কর্পোরেশনের বর্তমান কাঠামো এক প্রগতিশীল পদক্ষেপ। এর ফলে স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার এক নতুন দিগন্ত সূচিত হয়েছে। তবে আর্থিক ব্যাপারে কর্পোরেশন অত্যন্ত দুর্বল। বর্তমানে কর্পোরেশন রাজ্য সরকারের অনুদানের উপর অধিকতর নির্ভরশীল, একথা বলা যায়। পৃষ্ঠা 153। নতুন আইনে রাজ্য সরকারের নিয়ন্ত্রণও অনেক ব্যাপক। বর্তমান অবস্থায় রাজ্য সরকারের সঙ্গে সুসম্পর্ক ছাড়াও কর্পোরেশনের সাফল্য সুদূর পরাহত ব্যাপার। রাজ্য সরকার এবং কর্পোরেশনে একই রাজনৈতিক দল ক্ষমতাসীন না থাকলে পৌর প্রশাসনে সংকট দেখা দিতে পারে। নতুন আইনে কর্পোরেশনের প্রশাসনিক কাজ মূলত মেয়র কেন্দ্রিক হয়ে পড়েছে বলে অনেকে মনে করেন। বড় কমিটিগুলিকে আরও বেশি ক্ষমতা দেওয়ার কথাও উঠেছে। তবে আয়ের উৎসগুলিকে নির্দিষ্ট করে সন্তোষজনকভাবে আয় বৃদ্ধির ব্যবস্থা না করা গেলে কর্পোরেশনকে প্রকৃত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব নয়। 18. চন্দননগর কর্পোরেশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। চন্দননগর কর্পোরেশনের গঠন ও কার্যাবলী। চন্দননগর মিউনিসিপ্যালিটি প্রতিষ্ঠা ঘটে বহুকাল আগে 1881 সালে। দীর্ঘকাল যাবৎ এমনকি স্বাধীনতার কয়েক বছর পরেও 1950 সাল পর্যন্ত চন্দননগর ফরাসিদের তত্ত্বাবধানে ছিল। বর্তমানে যে আইনের মাধ্যমে চন্দননগর মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের সূচনা হয় তা হল চন্দননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্ট 1990। গঠন। চন্দননগর কর্পোরেশনের প্রধান হলেন মেয়র, তার নেতৃত্বাধীন মেয়র পরিষদ বা মেয়র ইন কাউন্সিল, ডেপুটি মেয়র সহ অনধিক 10 জন নির্বাচিত সদস্যকে নিয়ে গঠিত হয়। ডেপুটি মেয়র কাউন্সিলরদের মধ্যে থেকে মেয়র কর্তৃক মনোনীত হয়। এছাড়া রয়েছেন একজন চেয়ারম্যান। কাউন্সিলররা নিজেদের মধ্যে থেকে একজনকে ওই পদে নির্বাচিত করেন। রাজ্য বিধানসভায় স্পিকারের যা ভূমিকা থাকে, কর্পোরেশনের ক্ষেত্রে চেয়ারম্যান সেই ভূমিকা পালন করেন। কর্পোরেশনের অধীনে 15টি বড় কমিটি কাজ করে। যেসব ওয়ার্ডে এই বড় কমিটিগুলি কাজ করে সেখানকার কাউন্সিলররা এর দেখভালের দায়িত্বে থাকেন। এছাড়া কর্পোরেশনের মুখ্য প্রশাসকের দায়িত্বে
চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে কাজ করেন রাজ্য সরকারের একজন পদস্থ আমলা। কার্যাবলী। কর্পোরেশনের কাজকর্মকে দুটি ভাগে ভাগ করা যায়, 1 আবশ্যিক কাজকর্ম ও 2 স্বেচ্ছামূলক কাজকর্ম। আবশ্যিক কাজকর্মের মধ্যে যাবতীয় নিত্য প্রয়োজনীয় নাগরিক সুখ সুবিধা নিশ্চিত করার দায়িত্ব কর্পোরেশনকে দেওয়া হয়েছে। অন্যদিকে স্বেচ্ছামূলক কাজকর্মের মধ্যে রয়েছে শিক্ষা প্রসারের ব্যবস্থা, হাসপাতাল, দাতব্য চিকিৎসালয় স্থাপন প্রভৃতি। 19 হাওড়া ও দুর্গাপুর কর্পোরেশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। হাওড়া কর্পোরেশনের গঠন ও কার্যাবলী। পশ্চিমবঙ্গের মধ্যে দ্বিতীয় বৃহত্তম নগর হল হাওড়া। মহানগরী কলকাতার লাগোয়া এই শহরটি পৌর শাসনের অধীনে আসে বহুকাল আগে 1862 সালে। 1980 সালে হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্ট চালু হলে হাওড়া পৌর প্রশাসন কর্পোরেশনের অন্তর্ভুক্ত হয়। অন্যান্য কর্পোরেশনের মতো হাওড়া কর্পোরেশনের প্রধান হলেন মেয়র। মেয়রের নেতৃত্বাধীন মেয়র পরিষদও একইভাবে গঠিত হয়। পশ্চিমবঙ্গের কলকাতা ছাড়া অন্যান্য কর্পোরেশনের গঠন হাওড়া কর্পোরেশনের অনুরূপ। ব্যতিক্রম শুধু একটি ক্ষেত্রে, হাওড়ায় পৌর প্রশাসনের দায়িত্বে চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হিসেবে রয়েছেন একমাত্র কমিশনার। কর্পোরেশনের কাজকর্ম অন্যান্য কর্পোরেশনের মতো একইভাবে সম্পাদিত হয়। দুর্গাপুর কর্পোরেশনের গঠন ও কার্যাবলী। শিল্পনগরী দুর্গাপুরের পৌর প্রশাসন দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্ট 1994 অনুসারে 1996 খ্রিস্টাব্দে কর্পোরেশনের অন্তর্ভুক্ত হয়। বর্তমানে দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের অধীনে 43টি ওয়ার্ড রয়েছে। এই ওয়ার্ডগুলি 5টি বড় এলাকায় বিভক্ত। প্রসঙ্গত উল্লেখ্য যে দুর্গাপুর হল ভারতের পরিচ্ছন্ন কর্পোরেশন বা ক্লিনেস্ট কর্পোরেশন অফ ইন্ডিয়াগুলির মধ্যে অন্যতম। 20 আসানসোল ও শিলিগুড়ি কর্পোরেশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। আসানসোল কর্পোরেশনের গঠন ও কার্যাবলী। আসানসোল শহর হল পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ শিল্প ও বাণিজ্য নগরী। 1990 খ্রিস্টাব্দে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্ট চালু হলে আসানসোলের পৌর প্রশাসন কর্পোরেশনের অন্তর্ভুক্ত হয়। প্রসঙ্গত বলা যায় 1914 খ্রিস্টাব্দে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন কাজ করতে শুরু করে। পশ্চিমবঙ্গের অন্যান্য কর্পোরেশনগুলি দ্য ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্ট 1993 অনুসারে গঠিত হয়ে যেভাবে কাজকর্ম করে থাকে, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের গঠন ও কার্যাবলী তার অনুরূপ। শিলিগুড়ি কর্পোরেশনের গঠন ও কার্যাবলী। উত্তরবঙ্গের পৌর প্রশাসনের মধ্যে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন হল বৃহত্তম। 1990 খ্রিস্টাব্দে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্ট প্রবর্তিত হয়। 1914 খ্রিস্টাব্দে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন কাজ করতে শুরু করে। শিলিগুড়ি মিউনিসিপ্যালিটি অবশ্য বহু আগে 1949 খ্রিস্টাব্দে প্রথম প্রতিষ্ঠিত হয়। বর্তমানে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের অধীনে রয়েছে 47টি ওয়ার্ড। জলপাইগুড়ি ও দার্জিলিং জেলার কিছু এলাকা কর্পোরেশনের অন্তর্ভুক্ত হয়েছে। পশ্চিমবঙ্গের অন্যান্য কর্পোরেশনগুলি দ্য ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্ট 1993 অনুসারে যে পদ্ধতিতে গঠিত হয়ে যেভাবে কাজকর্ম করে থাকে, শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের গঠন ও কার্যাবলী তার অনুরূপ। দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের গঠন ও কার্যাবলী পশ্চিমবঙ্গের অন্যান্য কর্পোরেশনগুলির অনুরূপ। পশ্চিমবঙ্গের বড় শহরগুলিতে কর্পোরেশন বা পৌর নিগম প্রতিষ্ঠিত হয়েছে। কর্পোরেশন বা পৌর নিগমের কাজের সাথে পৌরসভাগুলির কাজের খুব একটা পার্থক্য নেই। যেসব শহরে লোকসংখ্যা বেশি সেখানে কর্পোরেশন স্থাপন করা হয়।